শীত শীত আচ্ছা, এখন তোমরা একটু বলো যে সাউন্ড প্রবলেমটা এখনো এখন ঠিক আছে কিনা। এখন এখন সাউন্ডটা ঠিক আছে। সরি 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 আন্তরিকভাবে দুঃখিত। তাই না? সিফাত রে, একটু কানে তুলা দিস। আচ্ছা, যাই হোক, শোনো, এখন যেটা হচ্ছে কথা, আজকে আমি যেটা সিদ্ধান্ত নিছি, আমি হচ্ছে ধরো এই জিনিসগুলারে বইয়ের থেকে এগুলার থেকে খুঁটে 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 স্লাইড বানাইতে গেলে কিছু কিছু জিনিস একটু বাদ যায়। তো এই আমি চাচ্ছি না যে কিছু কিছু জিনিস বাদ যাক। সেকেন্ড চ্যাপ্টার তো একটু সেন্সিটিভ, এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ হয়, বুঝছো? এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ হয়, জিনিসটা একটু সেন্সিটিভ। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি তোমাদেরকে হচ্ছে একদম বই দাগায় পড়াবো আজকে, ঠিক আছে? এই জন্য আমি বইয়ের একটা অংশ, একটা পার্ট আজকে কেটে রাখছি। ঠিক আছে, তাহলে শুরু করি এখন, কি বলো? আসো, দেখো, আজকে গতদিন আমরা তার মাধ্যম পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, গতদিন আমরা কি করছিলাম, তার মাধ্যম পর্যন্ত পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমরা সেই জিনিসটা ইয়ে করবো আর কি, এই তার বিহীন মাধ্যমটা আজকে করবো। তার বিহীন মাধ্যম, ওয়্যারলেস মিডিয়া। কি বলছে দেখো, এই যে বর্তমান সময়ে ওয়্যারলেস মিডিয়া সবচেয়ে জনপ্রিয়, কারণ ওই কেবল দিয়ে এটা খুবই কম এখন ইউজ করা হয়, ঠিক আছে? যা হয় সব কেবল ছাড়াই। তো এখানে কি বলছে দেখো, যে মাধ্যম দ্বারা কোনো প্রকার তার বা কন্ডাক্টরের বাহ্যিক সংযোগ ছাড়াই তড়িৎ চৌম্বকীয় সংকেত, হ্যাঁ, এই যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, হ্যাঁ, মানে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ওয়েভের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায়, তাকে কি বলা হয়? তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া বলা হয়। হ্যাঁ, তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া দেখো, এই জায়গায় যদি তুমি এই সংজ্ঞা না লিখে যদি তুমি শুধু এতটুকু লেখো যে ডেটা এরকম লিখতে পারো যে মাধ্যমে কোনো প্রকার তার ছাড়া বা তারবিহীন মাধ্যমে ডেটা কমিউনিকেশন করা যায় তাকে তারবিহীন মাধ্যম বলে। এতটুকু লিখলেও তোমাকে 1 মার্ক দিবে, এতটুকু লিখলেও তোমাকে 1 মার্ক দিবে। কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি জানো? ধরো তুমি এই সৃজনশীলটা হচ্ছে খাতার একদম সর্বপ্রথমে অ্যান্সার করতেছো, তখন যদি তুমি শুধু লেখো যে মাধ্যমে তার বিহীনভাবে বা তারের কোনো প্রকার প্রয়োগ ছাড়া ডেটা ট্রান্সফার করা যায় তাকে তারবিহীন মাধ্যম বলে, তখন তোমাকে ওইটা স্যার 1 মার্ক দিবে, কিন্তু স্যার তখন ধরে নিবে যে তুমি খুব একটা ভালো স্টুডেন্ট না, তখন তোমাকে ওই লেভেলের মূল্যায়নটা দিবে না। মূল্যায়নটা না দিয়ে তোমার খাতাটাকে নর্মালি জাস্ট জাস্ট এভারেজ মানে দেখে যাবে। তো তুমি যদি এই সংজ্ঞাটা লেখো, তখন স্যার শুরুতে বুঝবে না ক্লাসিক একটা স্টুডেন্টের আমি খাতা পাইছি, ওকে ফাইন, ওর খাতাটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, হ্যাঁ, বা ওই লেভেলে সুপ্রিম করবে। তখন দেখা গেলো পরের জিনিসগুলো অত পড়বেও না, হাতের লেখা সুন্দর থাকলে ওকে ফাইন ফাইন, হ্যাঁ, এরকম করে যাইতে পারে। বোর্ডের ক্ষেত্রে এমন হয়, স্যারদের উপর অনেক চাপ থাকে খাতা দেখা। তো এই ফার্স্ট ইমপ্রেশন, এই যে বলে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো দর্শনধারী প্রথমে যদি এমন করো, এই ধরনের ফাঁকিবাজি সংজ্ঞা তোমরা দিও দিও না এমন কথা না, দিও, কিন্তু এরা সৃজনশীল লাস্টের দিকে যায় দিও, শুরুতে দিও না। বুঝাইতে পারছি? ঠিক আছে, আসো, এরপরে আসো। কি বলছে দেখো এরপরে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণের মাধ্যমে এই যোগাযোগ সংগঠিত হয়, যার ফ্রিকোয়েন্সি সীমা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ঠিক আছে, দেখো, এটা এটা নির্ধারিত হয় কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এইটা দ্বারা হচ্ছে ওর লিমিটটা নির্ধারণ করা হয়। ঠিক আছে, এখানে দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কি সেটা আবার একটু বলে দিছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের রেঞ্জ বা ব্যাপ্তি, যেটি জুড়ে শূন্য বা বায়ু মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তরঙ্গ শক্তিটি অবস্থান করে। মানে ঠিক যে এরিয়া জুড়ে এই ডাটা ট্রান্সফারটা করে, ঠিক আছে, সেটাই হচ্ছে এই স্পেকট্রাম। কি বলছে দেখো এখানে, দেখো এখানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে কম্পন, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক শব্দটা একটু দেখো তোমরা হচ্ছে এর আগে শব্দটা তো অবশ্যই ফিজিক্সে পড়ছো এই শব্দটা, ঠিক আছে, কম্পাঙ্ক।
কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? 1 সেকেন্ডে যে কয়টা কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় হচ্ছে কম্পন। তাহলে দেখো এখানে ফ্রিকোয়েন্সি যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে। খেয়াল করো, আমি যদি জিনিসটাকে একটু একটু ড্র করে দেখাই আর কি, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যটা আমি একটু বুঝাই। শুভা, এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমি দিয়ে দিব। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস একটু খেয়াল করো, আমি তোমাদের দেখাই। ধরো হচ্ছে এই এই একটা জিনিস, ধরো এইখানে এই, হ্যাঁ এই দেখো, খেয়াল করো, আমার তো ভালো মনে নাই, আমি তো আগে এক সময় পড়তাম তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, ধরো এই যে একটা পয়েন্ট না, এই দেখো এই পয়েন্টটা কি, এই যে তরঙ্গটা এইভাবে আসছে, ঠিক এইটা ঘুরে যে যখন আবার এইভাবে, ঠিক এই যে জিনিসটা না, জিনিসটা, এই জিনিসটাকে, এই এতটুকু ডিফারেন্সকে খুব সম্ভবত বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আমি তো খুব একটা পারি না, হ্যাঁ ভুল গেলে তোমরা একটু বইলা দিও। খুব সম্ভবত এতটুকুকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এখন খেয়াল করো, এইখানে দেখো তোমরা যে ঢেউটা দেখতেছো, এই যে দেখো একটা, এখানে কয়টা কম্পন হয়েছে বলো তো? এই একটা, এখান থেকে গেছে না, এই একটা, দুইটা কম্পন হয়েছে এই জায়গায়, তাই না? দুইটা কম্পন হয়েছে। কিন্তু খেয়াল করো এই সেম ডিফারেন্সে, খেয়াল করো এই সেম ডিফারেন্সে যদি এমন হইতো, যদি এমন হইতো কম্পন, হ্যাঁ কম্পন যদি বেশি হইতো, তাহলে দেখো কম্পন বেশি তার মানে এখানে কি কম্পাঙ্ক বেশি। কম্পন বেশি মানে কি এই জায়গায় কি কম্পাঙ্ক বেশি। আর এইখানে কি কম্পন কম, কম্পন কম তার মানে কি কম্পাঙ্ক কম। এখানে কি কম্পাঙ্ক কম আর এখানে কি কম্পাঙ্ক বেশি। তাহলে দেখো এইখানে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু আর এইখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, খেয়াল করো এইখানে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু। এইটাই বলছে যে কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কি হবে, কম হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই জন্যই বলছে যে এই যে কি সরি ফ্রিকোয়েন্সি যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে, আর ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমে আসবে। তো সেটাই বলছে, যেমন চিত্রে চিত্র কই ওমা, বলছে যেমন চিত্রে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম 10⁴ হয়, ঠিক আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি 10⁻³ কি বলছে দেখো, এই যে রেডিও ওয়েভ, তাহলে আমরা কি পাইলাম, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কত 10⁴ আর এর তরঙ্গ দৈর্ঘ্য কত সবচেয়ে বেশি 10⁻³। আবার গামারে, ওই যে আলফা বিটা গামা, হ্যাঁ গামারে না, এটা কি ওইটা আমি জানি না, গামারে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি 10⁻20 হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এবং দেখো এর তরঙ্গ দৈর্ঘ্য মাইনাসে গেছে 10⁻−12। উল্লেখ্য এই স্পেকট্রামের ক্ষুদ্র একটা অংশ দৃশ্যমান আলো হিসেবে দেখা যায়, মানে এটার ক্ষুদ্র একটা অংশ দৃশ্যমান আলো মতো দেখা যায়। এরপরে দেখো কি বলতেছে, এখানে এই যে চিত্র আছে, এরপরে খেয়াল করো বলতেছে তারবিহীন এই মাধ্যমে ডেটা তারযুক্ত মাধ্যমের মতো কোনো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত না হয়ে চারদিকে ছড়িয়ে প্রবাহিত হতে থাকে। এজন্য ওয়্যারলেস মাধ্যমকে আনগাইডেড মিডিয়া নামে অভিহিত করা হয়। তাহলে দেখো এইখানে একটা প্রশ্নের উত্তর কিন্তু এটা, হ্যাঁ এটা এখানে একটা প্রশ্ন, কিন্তু এটা প্রশ্নটা কি, আনগাইডেড মিডিয়া কেন বলা হয়। আমি এটা একটু লিখে দিই, হ্যাঁ যে আনগাইডেড মিডিয়া কেন বলা হয়। এখানে এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়ে গেল তাহলে, হ্যাঁ ধরো 2 মার্কের জন্য যদি একটা প্রশ্ন আসে, যে এই তরঙ্গ দৈর্ঘ্যকে কেন আনগাইডেড মিডিয়া কেন বলা হয়, যদি এটা আসে যে আনগাইডেড মিডিয়া কেন বলা হয়, যে তারবিহীন মাধ্যমকে, প্রশ্নটা বুঝো, খ নাম্বারে আসলো তারবিহীন মাধ্যমকে কেন আনগাইডেড মিডিয়া বলা হয়, সুন্দর মতো লিখবা যে তারবিহীন এই মাধ্যমে ডেটা তারযুক্ত মাধ্যমের মতো কোনো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত না হয়ে চারদিকে ছড়িয়ে, মানে নির্দিষ্ট কোনো গাইডলাইনস নাই, যেদিক সেদিকে যায়, এই জন্য একে কি বলা হয়, আনগাইডেড নামেও অভিহিত করা হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 2টি ক্ষেত্র কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ অনেক বেশি পালন করে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেডিও ওয়েভ আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ। এই দুইটা জিনিস মূলত আজকে আমাদের প্রথম পড়ার উদ্দেশ্য। ঠিক আছে, হ্যাঁ সিফাতুল ফিজিক্সের পড়া, এটা ফিজিক্সের একটু ভাইব আছে। এখন আসো, এরপর আসো রেডিও ওয়েভ। এবার দেখো এই যে রেডিও ওয়েভটা আসি, রেডিও ওয়েভটা কি দেখো 3 কিলো হার্টজ থেকে 300 গিগাহার্টজ, হ্যাঁ এই যে দেখো
আমি এই যে আগের দিন যে পড়াইছিলাম না, অনেকের অনেক কনফিউশন আছে। এইখানে কি আছে দেখো, 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, কিছু কিছু বই দেখবা অন্যরকম আছে, আর এক বই আর এক রকম আছে, খুবই কনফিউশনে থাকি। এবার দেখো এই কনফিউশনগুলো দূর করব কোথা থেকে? এক এক স্যারের বই এক একটা লিখছে। কনফিউশনগুলো দূর করতে যাব কোথায়? বোর্ড বইয়ে না? বোর্ড বইয়ে যাই দেখবা কি ওইখানে কিছুই দেওয়া নাই, ওইখানে বলাই নাই কত, ঠিক আছে? মানে যেখানে কনফিউশন, সে প্রতারিত হয়ে যার কাছে গেলাম, তার কাছেও প্রতারিত হইলাম, বিষয়টা এমন হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা এভাবে করা যাবে না। এবার আসো, কি বলছে? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হয়, ঠিক আছে? মানে দেখো এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ওটা যদি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে গিগাহার্টজ। এই গিগা বানান কি জি এ না আই এ? আমি তো ভুলে গেছি। যখনই কনফিউশন তখনই বাবা গুগল। আই হবে গিগাবিট, ইয়েস, ঠিক আছে। এই দেখো, এই যে এটা মানে কি, এই কইলি এটা মানে কি, এটা মানে হচ্ছে গিগাহার্টজ, গিগাহার্টজ। আর এই যে দেখো এটা কি, এটা হচ্ছে কিলোহার্টজ। গিগাহার্টজ আর এটা হচ্ছে কিলোহার্টজ। ওকে ফাইন। যদিও কমিউনিকেশনের ক্ষেত্রে কার্যত রেডিও ওয়েভের ব্যবহার 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি আছে, 3 কিলো থেকে 300, কিন্তু এখানে লাগে কত? 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ, 300 গিগাহার্টজ লাগে না। হ্যাঁ, এগুলো কিসের ক্ষেত্রে? রেডিও ওয়েভের ব্যবহার, ঠিক আছে, কমিউনিকেশনের ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সির মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখা যায়। এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 30 সেন্টিমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। মানে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 30 সেন্টিমিটার থেকে 30 কিলোমিটার। রেডিও ওয়েভ হলো এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া, যা রেডিও ফ্রিকোয়েন্সিকে সংক্ষেপে কি বলা হয়? আরএফ। আরএফ কি? রেডিও ফ্রিকোয়েন্সি। সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে। অন্যান্য সব তড়িৎ চৌম্বকীয় বিকিরণের মতো বেতার তরঙ্গ আলোর গতিতে ভ্রমণ করে, ঠিক আছে? মানে এখানে কি রেডিও ওয়েভ, তার মানে কি দেখো, এই যে রেডিও ওয়েভের যে স্পিডটা, রেডিও ওয়েভের স্পিডও আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে? আলোর গতিতে আরেকটা কিন্তু গতদিন পড়ছিলাম, মনে আছে যে আলোর গতিতে গতদিন আরেকটা কি পড়ছিলাম? এখন কি বলছে দেখো, প্রাকৃতিক উপায়ে বেতার তরঙ্গ সৃষ্টি হয় সাধারণত বজ্রপাত বা মহাজাগতিক বস্তু থেকে। কৃত্রিমভাবে তৈরিকৃত বেতার তরঙ্গ মোবাইল টেলিযোগাযোগ, বেতার যোগাযোগ, সম্প্রচার, রাডার ও অন্যান্য দিক নির্দেশনা, নেভিগেশন ব্যবস্থা, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক সহ অসংখ্য কাজে ব্যবহৃত হয়। তবে রেডিও ওয়েভ ব্রডকাস্টের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তাহলে রেডিও ওয়েভের ব্যবহার কি পাইলাম? রেডিও ওয়েভের ব্যবহার এটা, ঠিক আছে? ব্যবহার, রেডিও ওয়েভের ব্যবহার আমরা এখানে পাইলাম, ব্যবহার। ওকে, কেননা এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি বিধায়, কেননা এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, তাই তো? এই 30 কিলোমিটার না 3 কিলোমিটার, একটু এখানে পাইলাম এখানে, এই যে 30 সেন্টিমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য। বিধায় ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চতুর্দিকে ছড়িয়ে যায়। রেডিও ওয়েভ কমিউনিকেশনকে ওয়াইড রেঞ্জ কমিউনিকেশন বা রেডিও ওয়েভ ভিত্তিক কমিউনিকেশনও বলা হয়। তাহলে দেখো, রেডিও ওয়েভ কমিউনিকেশনের আর একটাকে কি বলা হয়? ওয়াইড রেঞ্জ কমিউনিকেশন বা রেডিও ওয়েভ ভিত্তিক কমিউনিকেশনও বলা হয়। কেন বলা হয়? এই যে সিগন্যাল চতুর্দিকে ছড়িয়ে পড়ে, চতুর্দিকে সিগন্যালটা ছড়ায় যায়, তাই এটাকে কি বলা হয়? ওয়াইড রেঞ্জ বলা হয়, ঠিক আছে? এরপরে কি বলছে দেখো, রেডিও ওয়েভ সিগন্যাল অনেক দূরের বা কাছের রেঞ্জে হতে পারে। এই সিগন্যালটা অনেক দূরেরও হইতে পারে, আবার অনেক কাছেরও হইতে পারে, এবং বায়ুমণ্ডলে খুব বেশি শোষিত না হওয়া এবং চারদিকে ছড়িয়ে পড়ার কারণে পাহাড় বা বিল্ডিং বা অন্যান্য বাধা ভেদ করতে পারে। তার মানে দেখো, এই জিনিসটা আন্ডারলাইন করার কারণ হচ্ছে কি, এই রেডিও কমিউনিকেশনটা কি কি বাধা ভেদ করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, এর পাশে আমি একটু এখানে একটু লিখে রাখি, হ্যাঁ, এখানে একটু আমি লিখে রাখি কি কি বাধা, কি বাধা অতিক্রম করতে পারে। কি বাধা অতিক্রম করতে পারে, ঠিক আছে? কি বাধা অতিক্রম করতে পারে সেটা এখানে লেখা আছে। ওকে, এরপর কি বলছে দেখো, বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয় বলে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। তাহলে এটা বাধাপ্রাপ্ত হয় কোথায়? আয়োনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। এর ব্যান্ডউইথ কত? 64 কেবিপিএস। ব্যান্ডউইথটা কত? 64 কেবিপিএস। এটি আইসিটি এর একটি শক্তিশালী মাধ্যম। রেডিও ওয়েভের জন্য
ট্রান্সমিটার, রিসিভার, অ্যান্টেনা এবং উপযুক্ত টার্মিনাল যন্ত্রপাতি থাকতে হয়। তাহলে এগুলো হচ্ছে কি কি প্রয়োজন, ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে কি কি ট্রান্সমিটার, রিসিভার, অ্যান্টেনা এবং উপযুক্ত টার্মিনাল যন্ত্রপাতি থাকতে হয়, ঠিক আছে? এখানে কি এর আমি তীর চিহ্ন দিয়ে লিখে রাখি যে কি যন্ত্রপাতি প্রয়োজন। কি যন্ত্রপাতি প্রয়োজন, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এখন এরপরে কি বলছে দেখো, ওয়েব পাঠানোর জন্য যে অ্যান্টেনার প্রয়োজন হয় তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক 4/1 হতে হয়। কথাটা কি বলছে বুঝছো? বলছে ওয়েব পাঠানোর জন্য যে অ্যান্টেনার প্রয়োজন হয় তার তরঙ্গ দৈর্ঘ্য আনুমানিক 4/1 হতে হয়, ঠিক আছে? ওয়েব পাঠানোর জন্য। সাব্বির হোসাইন, ওমা এরা তুমি কি কথা বললা? জাওয়াদ, জাওয়াদ, কিরে তোরা এতক্ষণ কি কথা বলছিস? আরাফাত, আরাফাত আজকে নাজিরা সুলতানা বলে ফিজিক্স। আরাফাত আমি হচ্ছে তোমাকে এটাই দিয়ে দিব, ঠিক আছে? আজকে তো এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই যে যে বইটা আমি দেখাচ্ছি পিডিএফ, এই পিডিএফটা আজকে তোমাদেরকে দিয়ে দিব। শেফা এই চ্যাপ্টার ভালো না, এই চ্যাপ্টার আমারই ভালো লাগে না, এই সেকেন্ড চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, পড়তে হবে। কাজী বলি নাই কিন্তু আমি। হিমিনার তোমার নাম? আমি কিন্তু বলি নাই। মামুন তোমাকে চিনি, হুজাইফা, এর ওমা হুজাইফা ইবনে মামুন আঙ্কেল। এই হুজাইফা আমি বলি নাই ভাই, ঠিক আছে? ওকে। এই জেরিন তোমারও বলি নাই। রিমি 3.1 যেমন সুন্দর ছিল 3.2ও সুন্দর হবে। আর 3-4টা ক্লাস, আর কয়টা ক্লাস লাগবে? আর 3-4টা ক্লাস মনে হয় একটু লাগতে পারে একটু, হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ওকে, এবার দেখো কি বলছে, রেডিও ওয়েভ যেভাবে পৃথিবীর উপরিভাগে ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত, হ্যাঁ পৃথিবীর উপরিভাগে এই শূন্য স্থানের মধ্যে পরিভ্রমণ করে এবং যেভাবে তার পরিবাহক মাধ্যমের সাথে মিথস্ক্রিয়া করে থাকে তাকে রেডিও ওয়েভ প্রোপাগেশন বলে। খেয়াল করো, আমি তোমাদেরকে একটা কথা বলি, এইটা যদি আমি লেকচার স্লাইডে নিতাম তখন তোমরা কি লেকচার স্লাইডে তো ফুল বই রাখা সম্ভব না, একটু বুঝো আমার কথাটা, হ্যাঁ? তারপরে তোমরা একটু কমেন্টে লিখো যে প্ল্যানটা ঠিক আছে কিনা। কথাটা হচ্ছে আমি যদি লেকচার স্লাইডে নিতাম তাহলে বই, লেকচার স্লাইডে তো বইয়ের হুবহু সব লাইন রাখা যায় না। তো তখন তুমি কি করতে, তুমি যখন বইটা পড়তে যাইতা দুই একটা শব্দ দেখে দেখা গেলো আকাশ থেকে পড়তাম, হ্যাঁ এই শব্দটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। এই জন্যই আমি বইটা নিয়েছি আজকে, যে আজকে আমি রিডিং পড়াবো এবং শব্দগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করে দিব, যাতে পরে তোমাদের ডাউট বেশি না হয়, ঠিক আছে? আলটিমেটলি আমি আমারটাই দেখছি, আমি তোমারটা দেখি নাই, যাতে ডাউট সলভিং সেকশনে প্রশ্ন কম আসে, ঠিক আছে? হ্যাঁ এবার আমাকে একটু বলো যে আমার প্ল্যানটা ঠিক আছে না ভুল আছে। হ্যাঁ মনীষ স্যার আমি খুবই বলছিলাম যে স্যার আপনি হচ্ছে এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস নেন, আপনার তো ফেভারিট। বলে বাপ মা চাই দোয়াও চাই, তুই আমার ছেড়ে দে। এই সানজিদা, তোমার আমি চিনি, তোমার আমি চিনি, মনে নাই ওই যে তুমি কাচ্চি খাওয়াইছিলে, আমার তো মনে আছে তোমার কথা, তুমি তো কাচ্চি খাওয়াইছিলে, তোমাকে বললে হবে? আরাফাত প্রচুর আসে, প্রচুর আসে আরাফাত। ঠিক আছে আসো, এবার আসো। এই যে দেখো এই একটা শব্দ এখন তোমাদের বুঝাইতে হবে কি, রেডিও ওয়েভ প্রোপাগেশন। হ্যাঁ এটা দেখলাম আমি স্লাইডে রাখতামই না, হ্যাঁ কিন্তু দেখলো এটা চলে আসতো। কি বলছে দেখো, রেডিও ওয়েভ যেভাবে পৃথিবীর উপরিভাগে ট্রান্সমিটার থেকে এই যে দেখো উপরিভাগ বলতে কি বুঝাইছে, যে ট্রান্সমিটার থেকে রিসিভার, ট্রান্সমিটার থেকে রিসিভার মনে আছে যে এই দেখো ওই যে তোমাদের ইয়াটা মনে আছে তো, ওই যে ইয়াটা চার্টটা সবার ফার্স্টে কি ছিল, সোর্স, ডেটা কমিউনিকেশন মডেলটা মনে আছে? সোর্স, সোর্স থেকে কি, সোর্স থেকে হচ্ছে ট্রান্সমিটার, ট্রান্সমিটার আর সেন্ডার একই জিনিস, হ্যাঁ? সোর্স থেকে কিসে যাইতো, ট্রান্সমিটার, তাই না? সোর্স থেকে ট্রান্সমিটার, ট্রান্সমিটার থেকে কোথায় যাইতো, ট্রান্সমিটার থেকে যাইতো হচ্ছে মিডিয়াতে, তাই না, মাধ্যমে, মাধ্যম থেকে কোথায় যাইতো, রিসিভার, মাধ্যম থেকে কোথায় যাইতো, রিসিভারে যাইতো, আর রিসিভারের থেকে কোথায় যাইতো, ডেস্টিনেশন, তাই না?
রিসিভার থেকে কোথায় যাইতে হতো, ডেস্টিনেশন। এই তো হচ্ছে রাস্তা, তাই তো, এই হচ্ছে রাস্তা। এখন কি বলছে দেখো, এই যে রেডিও ওয়েভে পৃথিবীর উপরিভাগ মানে এই যে ট্রান্সমিটার থেকে রিসিভার এইটুক কাজ তো মিডিয়া করে দেয়। ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত শূন্য স্থানের মধ্যে পরিভ্রমণ করে এবং যেভাবে তার পরিবাহক মাধ্যমের তার পরিবাহক মাধ্যমের মধ্যে মিথস্ক্রিয়া করে থাকে, এই যে প্রক্রিয়াটা, হ্যাঁ, এই যে প্রক্রিয়াটা যেভাবে ডেটাটাকে এই পাশে ওই পাশে পাঠায় তাকে বলা হয় রেডিও ওয়েভ প্রোপাগেশন। এটা কোথায়, শুধুমাত্র রেডিও ওয়েভে যেভাবে ডেটা ট্রান্সমিট হয়, তাহলে তোমরা সংখ্যাটা সহজ করে কিভাবে লিখতে পারো, রেডিও ওয়েভে এই যে ট্রান্সমিটার থেকে রিসিভারে যেভাবে ডেটাটাকে প্রেরণ করা হয় তাকে বলা হয় রেডিও ওয়েভ প্রোপাগেশন। এটির বাস্তব রেডিও কমিউনিকেশন সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন পরিবেশে রেডিও ওয়েভ বিকিরিত হবার সময় প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন, ডিফ্র্যাকশন ইত্যাদি অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয়। ভিন্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গের বৈশিষ্ট্য ভিন্ন রকম হয়, মানে যার ফ্রিকোয়েন্সি বেশি তার একরকম ক্যারেক্টার, যার ফ্রিকোয়েন্সি কম তার আর এক রকম ক্যারেক্টার। এবং এর উপর ভিত্তি করে AM FM, ঠিক আছে, এগুলো তোমরা জানো, প্রভৃতি বিভিন্ন রেডিও ব্যান্ড সম্প্রচারিত হয়। ওই যে দেখো না, কারোর হচ্ছে FM 98.3, কারোর 103.6, কারোর 97.2। আরে এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে, হুট করে একদিন শেষ করে দিব না, হুট করে একদিন বলবো কে শেষ আর পড়াবো না, পড়ে নিও, শেষ। রেডিও ওয়েভের সুবিধা কি কি দেখো, রেডিও তরঙ্গ বিল্ডিং, পাহাড় পর্বত, যানবাহন সহ যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম, তাই এক্ষেত্রে লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। এক্ষেত্রে কি লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। রেডিও তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিধায় এর দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায়, ঠিক আছে, আয়নোস্ফিয়ার পর্যন্ত। আর রেডিও তরঙ্গ কি, রেডিও তরঙ্গ সহজেই বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না বিধায় এই মাধ্যমে ইন্টারফেয়ারেন্স তুলনামূলকভাবে কম হয়। ওই যে আগের দিন যেটা বলছিলাম ইএমআই, হ্যাঁ, ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স তুলনামূলক কম হয়, আর ইএমআই যত কম হবে ডেটা তত অ্যাকুরেটলি পৌঁছাবে। এটা তো গতদিন শিখছি আমরা। আর এর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হয়, এটি একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না, অল্প অল্প করে নেয়। আর রেডিও তরঙ্গের অতিমাত্রায় বিকিরণ মানুষের শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। বুঝতে পারছি, এটা গেল এটা সুবিধা অসুবিধা। সিফাত দিমু কিন্তু একটা মায়ের ভাইয়া, এই অধ্যায় থেকে একটা সিকিউ তো মাস্ট থাকে, কোন বোর্ডে তোমাদের লাখ খারাপ থাকলে আরো একটা সিকিউ অ্যাড হইতে পারে, হ্যাঁ, আর অ্যাটলিস্ট 4 থেকে 6টা এমসিকিউ থাকে। এবার এর গুরুত্ব তোমরা বুঝে নিও, হ্যাঁ, অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষায় 4 থেকে 6টা এমসিকিউ থাকে, আর একটা সিকিউ তো মাস্ট থাকে, কোনো সময় 2টাও আসে। মানে কি আয়নোস্ফিয়ার মতো বিস্তৃত, মানে কি, মানে ধরো এইখানে ডেটা পাঠাইলে, এই ধরো রেডিও ওয়েভের মাধ্যমে যদি ডেটা পাঠাই, এটা ধরো এই ডেটাটা সোজাই যায় কোথায়, একদম বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার যে স্তরটা আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে না, ওর একটা স্তর আছে আয়নোস্ফিয়ার, ওই আয়নোস্ফিয়ার স্তরের থেকে ডাটাটা প্রেরিত হয়, যার মাধ্যমে কি পৃথিবীর যে কোনো প্রান্তে, মানে এমন না যে রেডিও ওয়েভের থেকে শুধু ঢাকার থেকে নোয়াখালী পাঠানো যাবে, শুধু ঢাকার থেকে যশোর পাঠানো যাবে, শুধু ঢাকার থেকে বরিশাল পাঠানো যাবে, বিষয়টা এমন না। ঢাকার থেকে শুরু করে তুমি যে এনে খুশি সারা বিশ্বের সেখানে পাঠাইতে পারবা, কারণ এই ডেটাটা বায়ুমণ্ডল থেকে ট্রান্সফার হয় রেডিও ওয়েভের মাধ্যমে। তাইলে বুঝো শুভা, ইনশাল্লাহ একদিন হবে, ঠিক আছে, একদিন হবে ইনশাল্লাহ। এরপরে আসো, এই যে রেডিও ওয়েভ পড়া শেষ, এরপরে আসো মাইক্রোওয়েভ। হ্যাঁ, এই রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভটা একটু ডিটেলসে পড়াবো, এরপরে দেখবা আজকে আর যে টপিক ওইগুলো স্কিপ করতে পারবা। মাইক্রোওয়েভটা কি দেখো, এই দুইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই দুইটা থেকে রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ থেকে সিকিউ আসে, হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, দেখো মাইক্রোওয়েভটা কি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। ওইটা ছিল কি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, আর এটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে কি বলা হয়, মাইক্রোওয়েভ বলা হয়। অনেকের মতে 1 গিগাহার্টজ হতে 100 গিগাহার্টজের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলা হয় অনেকের মতে, কিন্তু সলিড কিন্তু এটা, হ্যাঁ, ওকে। এটি হলো একটি হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ। এটা যেমন দেখো, এই কথাটা একটু বুঝো,
একটি হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ। তার মানে কি মাইক্রোওয়েভও এক প্রকার কি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভও কি এক প্রকার রেডিও ওয়েভ। এরপর কি বলছে দেখো, মাইক্রোওয়েভ সাধারণভাবে 2 গিগাহার্টজ বা তার অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। ঠিক আছে, দূরপাল্লার জন্য এটা অনেক জনপ্রিয় একটা পদ্ধতি। কি বলছে দেখো, আচ্ছা আচ্ছা তোমাদের একটা জিনিস আমি একটু দেখাইতে ভুলে গেছি, এই যে দেখো রেডিও ওয়েভের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা এটা একটু পড়ো, রেডিও ওয়েভের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নে কিভাবে প্রশ্ন আসে। খেয়াল করে কি বলছে, এক নজরে বিভিন্ন কেবলের গুরুত্বপূর্ণ ব্যবহার। ঠিক আছে, এই যে আচ্ছা এটা টোটাল মিডিয়াটা নিয়ে, হ্যাঁ গতদিন যে তোমাদের কেবল পড়াইছিলাম না, ওই কেবলটা সহ এখানে আসছে যে কেবল টিভির ক্ষেত্রে কোএক্সিয়াল বা অপটিক্যাল ব্যবহার করা যায়। আচ্ছা এটা আমি তোমাদেরকে অলরেডি দেখাই ফেলাইছি। হ্যাঁ, গত ক্লাসে আমি এটা তোমাদেরকে অলরেডি দেখাইছি, এটা দেখাই ফেলাইছি। আসো যেটা পড়তেছিলাম, হ্যাঁ মাইক্রোওয়েভ নিয়ে কথাবার্তা। দেখো মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটো ট্রান্সসিভার নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? মাইক্রোওয়েভ সিস্টেম কি নিয়ে গঠিত? দুইটা ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করে, তার মানে ট্রান্সসিভার। দেখো কথাটা হচ্ছে কি, এই ট্রান্সসিভার শব্দটা আসছে কেমনে? হ্যাঁ দেখো, এই ট্রান্সমিটার কি, ট্রান্সমিটার আর আরেকটা হচ্ছে কি রিসিভার। ট্রান্সমিটার আর রিসিভার, দেখো এর নামটা কি দিয়েছে? ট্রান্সসিভার। মানে এই যে এইখানে শুরু থেকে এই ট্রান্স পর্যন্ত নিছে, আর এইখানে লাস্টের থেকে কি এই সিভারটুকু নিছে, নিয়ে কি বানাইছে? ট্রান্সসিভার। ঠিক আছে, ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল হচ্ছে ট্রান্সমিট আর একটা হচ্ছে রিসিভ, মানে একটার কাজ হচ্ছে পাঠানো আর একটার কাজ কি রিসিভ করা। দুটি ট্রান্সসিভারের মাঝে মাইক্রোওয়েভের অ্যান্টেনা থাকে। তাহলে দুইটার মাঝখানে কি থাকে? একটা অ্যান্টেনা থাকে, যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করে এবং প্রতিমধ্যে কোনো বস্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। মাইক্রোওয়েভ এই যে দেখো ইম্পর্টেন্ট কথা, মাইক্রোওয়েভ কি করতে পারে না? বাঁকা পথে চলাচল করতে পারে না। এইখানে দেখো একটু ড্রয়িং করে দেখাই, মাইক্রোওয়েভ কি করতে পারে না? বাঁকা পথে চলতে পারে না। তার মানে দেখো, ধরো হচ্ছে এইখান থেকে এই মনে করো ডাটা পাঠাবে। হ্যাঁ, এইখানে ধরো ট্রান্সমিটার আছে, ধরো এই প্রান্তে আছে হচ্ছে ট্রান্সমিটার, ধরো এই প্রান্তে ট্রান্সমিটার আছে। হ্যাঁ, এই জিনিস কিন্তু আমি তোমাদের দিব না, কারণ এটা লাগবে না। ঠিক আছে, হুদাই এই ধরো এই প্রান্তে ট্রান্সমিটার আছে, এই প্রান্তে রিসিভার আছে। এখন খেয়াল করো, এই প্রান্তে রিসিভার আছে, এই যে ধরো রিসিভার আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এখন ধরো এই মাঝখানে ধরো একটা ইয়া আছে, এই মাঝখানে ধরো কি আছে? একটা বিল্ডিং আছে। ঠিক আছে, ধরো এই মাঝখানে কি আছে? একটা বিল্ডিং আছে। এটা ধরো কি একটা বিল্ডিং, এইটা ধরো কি একটা বিল্ডিং। এই বিল্ডিং বানান কি? BUILDING, বিল্ডিং। হ্যাঁ, এখন খেয়াল করো, ধরো এইখান থেকে ডাটাটা যে পাঠাবে, ডাটাটা কি এইভাবে ঘুরে যাইতে হবে না? তো এই জিনিসটা, এই রাস্তা কি ও পারে না। খেয়াল করো, এই রাস্তাটা কি ও ফলো করতে পারে না। তাহলে ওর জন্য কি করতে হয়? ওর জন্য হচ্ছে এই উঁচুতল ভবনের উপরে এইখানে একটা টাওয়ার বসাইতে হয়। খুবই বাজে ড্রয়িং সানি। এখানে কি এর উপরে একটা টাওয়ার বসাইতে হয়, এটা কি একটা টাওয়ার। এই ধরো উপরে এখানে কি করতে হয়? একটা টাওয়ার বসাইতে হয়। আবার লেখাটা কই লিখলাম? ফোকাস ব্রো, ফোকাস। দেখো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ধরো একটা টাওয়ার, এটা হচ্ছে একটা টাওয়ার। তাইলে এইখানে দেখো ডাটাটা কিভাবে ট্রান্সমিট হয়? এই যে কই গেল, দেখো এখানে ডাটাটা কিভাবে ট্রান্সমিট হয়? এই যে এইখান থেকে ডেটাটা নিয়ে এই যে সোজা আসে কোথায়? এই টাওয়ারে আসে। সোজা কোথায় আসে? এই টাওয়ারে আসে। টাওয়ার থেকে আবার কি হয়? টাওয়ার থেকে তারপরে ডেটাটা কি করে? এইখানে এই তীর চিহ্ন দিয়ে রিসিভারের কাছে আসে। তার মানে কি দেখো, এ হচ্ছে বাঁকা পথে চলতে পারে না, অলওয়েজ সোজা পথে চলে। এই জন্য এর মাঝখানে কি লাগে? একটা অ্যান্টেনা লাগে। এই যে দেখো এই দুইটা মিলেই তো হচ্ছে সেই জিনিসটা, তাই না? এই যে ট্রান্সসিভার, এই দুইটা মিলেই তো ট্রান্সসিভার, আর মাঝখানে এটা হচ্ছে কি? সেই অ্যান্টেনা। ঠিক আছে, এইটাই হচ্ছে মাইক্রোওয়েভের ডেটা পাঠানোর পদ্ধতিটা। এটাই বলছে, অ্যান্টেনা থাকে যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করে এবং প্রতিমধ্যে কোনো বস্তু প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলাচল করতে পারে না এবং প্রেরক
প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা স্থানান্তর সম্ভব হয় না। মানে মাঝখানে বিল্ডিং চলে আসলে যদি তুমি উপরে একটা টাওয়ার না বসাও তাহলে কিন্তু চলতে পারবে না। এখন কি বলছে দেখো, এটা নিয়ে একটা গল্প আছে, হ্যাঁ, এটা নিয়ে এই যে একটা গল্প আছে, এই গল্পটা একটু তোমরা পড়ো, হ্যাঁ, নিজে পড়ো, নিজে পড়ো, এই জিনিসটা একটু নিজে পড়ো, হ্যাঁ, নিজে তোমার জানার জন্য তুমি একটু পড়ো, ঠিক আছে? ওকে, এবার আসো দেখো কি বলতেছে, আয় বেটা, কি বলছে, মাইক্রোওয়েভ যোগাযোগ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কি টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এই হচ্ছে দুইটা মাইক্রোওয়েভ, এই হচ্ছে দুইটা মাইক্রোওয়েভ, ঠিক আছে? এর ভিতরে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কোনটা খেয়াল করো, এই যে এ প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। তার মানে দেখো টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই ভূপৃষ্ঠে মানে মাটিতেই বসানো হয়। এতে মেগাহার্টজ সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি, এলওএস, এর ফুল মিনিং আসতে পারলো, লস মানে কি, লাইন অফ সাইট মানে কি একদম সোজা পথে, চোখের দৃষ্টিতে, ঠিক আছে, সোজা পথে মুখোমুখি বসাইতে হবে। যোগাযোগ করে থাকে এবং সিগন্যাল বাধা অতিক্রম করতে পারে না এবং বক্র পথে যেতে পারে না। এখানে সিগন্যাল কোনো বাধা অতিক্রম করতে পারে না, বাঁকা পথেও যাইতে পারে না। যোগাযোগ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন করার জন্য সাধারণত বড় টাওয়ার, উঁচু ভবন বা পাহাড়ে টেরিস্ট্রিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। বুঝাইতে পারছি? এই যে একটু আগে যে কাজটা আমি করে আসলাম, হ্যাঁ, ধরো একটা বহুতল ভবনের উপরে টাওয়ার বসানো হয় যাতে ওর যা থাকে, ধরো ঢাকা শহরে সব আছে, ঢাকার ভিতরে সবচেয়ে উঁচু ভবন ধরো 28 তলা ভবন, তাহলে কি হয়, 28 তলা ভবনের উপরে টাওয়ারটা বসাবো, অন্য কোনো ভবনে আর ইয়া না করে, প্যারা না দেয়। এবার ধরো গেলাম হচ্ছে কিসে, বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা, ডিম পাহাড়, তাহলে ঠিক ডিম পাহাড়ের উপরে একটা টাওয়ার বসাও যাতে অন্য কোনো পাহাড়ে আর বাধাটা না হয়, ঠিক আছে? সবচেয়ে উঁচু জায়গাটায় এইটা করা হয়। এখন কি বলছে দেখো, তরঙ্গের সিগন্যাল ঠিক রাখার জন্য 40 থেকে 50 কিলোমিটার পর পর রিপিটারের কাজ আমি গত ক্লাসে বুঝাইছি, হ্যাঁ, যে হচ্ছে এই যে সীমানা এরিয়া, হ্যাঁ, যাতে স্পিড যাতে না কমে যায় তাই বেশি বাড়ানো হয়। আর এই স্পিড যে কমে যায়, নেটওয়ার্ক যে দুর্বল হয়ে যায়, এটাকে কি বলে, অ্যাটিনিউয়েশন। এটা কিন্তু গত ক্লাসে পড়াইছি আমি, হ্যাঁ, যে অ্যাটিনিউয়েশন বলে, ঠিক আছে? এখন খেয়াল করো কি বলছে, এই রিপিটার বা রিলে স্টেশন স্থাপন করতে হয় স্বল্প দূরত্বের মধ্যে অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা আদান প্রদানের জন্য টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, ঠিক আছে? দাগটা তো এইভাবে দেওয়া উচিত হয়নি, এই সোজা একটা দাগ হবে, ব্যবহার করা হয়। ওকে, এরপরে আসো স্যাটেলাইট মাইক্রোওয়েভটা কি। দেখো, মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তর ভেদ করে যেতে বা আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহের সহায়তায় মাইক্রোওয়েভ সিগন্যাল আদান প্রদানে শুরু হয়। রকেটের মাধ্যমে স্যাটেলাইটকে পৃথিবী থেকে 22,236 মাইল বা 35,786 কিলোমিটার উপরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে জিও স্টেশনারি অরবিটে স্থাপন করা যায়। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যে পাঠাইছে এই যে রকেটের মাধ্যমে, যায় খুলে পড়বে। যেখানে কেবলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব নয় সেখানে স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহৃত হয়। স্যাটেলাইট ট্রান্সমিটার রিসিভার, শক্তিশালী রিসিভার, ট্রান্সমিটার অ্যান্টেনা ভিএসএটি, ট্রান্সমিটার যে অ্যান্টেনা, স্যাটেলাইটে যে অ্যান্টেনা ব্যবহার করা হয় সেটা কি, ভিএসএটি, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, ঠিক আছে? সোলার পাওয়ার থাকতে হয়। স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে খুব তাড়াতাড়ি কম খরচে যোগাযোগ করা যায়। টেলিভিশন চ্যানেলগুলোর, এই যে দেখো, তাহলে যদি আসে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য কোনটা সবচেয়ে বেশি উপকারী, সেটা কি হবে, মাইক্রোওয়েভ, ঠিক আছে? বিশ্বময় সরাসরি সম্প্রচার, আন্তঃমহাদেশীয় দূরবর্তী টেলিফোন কল করা এবং ইন্টারনেটে সিগন্যাল পাঠানোর জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভের প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন বলো, আমাদের বাংলাদেশ যে স্যাটেলাইট পাঠাইছে সেটার নাম কি? বাংলাদেশ যে স্যাটেলাইটটা পাঠাইছে এটা তো গেছে হচ্ছে আমাদের জাতির জনকের নামে, এরপরে যদি কারোর নামে যায় সেটা যাওয়া উচিত এমডি মুস্তাফিজুর রহমানের নামে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা কাজ করি, হ্যাঁ, এবার একটা ঠাডা থ্রেড দিয়ে একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ, কমেন্ট বক্সে দুষ্টামি করবা, মজা করবা, মজবাস্তি করবা, অবশ্যই সেটা লিমিটের ভিতরে। ভাই আমি আর সাকিব আমাদের তো বেশি পুংটা তো তোমরা এখন হয়ে পারো নাই।
আগে কলেজ যাও, কলেজ ভার্সিটিটা পার করো, তারপরে বললো স্যার আপনাদের তো পুংনামি বেশি করছি। জীবনে যতটি পুংনামি করছি ওই কয় প্লেট ভাতও খাওয়ানো। ঠিক আছে, তো পুংনামি একটু কম করে কমেন্ট বক্সে। যখন পড়াবো, যখন সবাই পড়বে, যখন একটু ক্রিটিক্যাল জিনিস বুঝাবো, একটু সেদিকে একটু মনোযোগ দিবা, তখন একটু অবজার্ভা, কনসেন্ট্রেশন ব্রেক হয়। বুঝাইতে পারছি? এই সব সময় এই পুংনামি ভালো লাগে না, মাঝে মাঝে একটু পুংনামি থামাইতে হয়। এখন হচ্ছে একটা কাজ করো, এই যে আজানটা দিতেছে, এই আজান দিতেছে, এই যে 4 মিনিট একটা ব্রেক দিব, হ্যাঁ? এই আশেপাশের সব মসজিদের আজানগুলো শেষ হইলে তারপরে আবার শুরু করব। না, 5 মিনিটই দিলাম, হ্যাঁ, 5 মিনিট একটা ব্রেক, এই আজানগুলো শেষ হলে তারপরে পড়ানো শুরু করবো। প্লিজ ভাই তোরা কমেন্ট করিস না, এই করলে প্রয়োজনীয় কমেন্ট কর। তো ধর একজন একটা প্রশ্ন করছে, তার নিচে তোকে 70টা আজে বাজে কমেন্ট, তাহলে ওর এই প্রয়োজনীয় কমেন্টটা আমি কেমনে দেখবো? প্লিজ, হ্যাঁ, সবার উপকারের জন্যই বলতেছি। 5 মিনিট পরে শুরু করি, হ্যাঁ।
কোথায় সবাই? সবাই চলে এসেছো? রেখে গেলাম 1 লাখ মানুষ, এখন এসে দেখি যে নাই। কি রে, 13 কোটি মানুষ রেখে গেছি ক্লাসে। এটা কি রিডিং পড়ে ফেলাইছো না তোমরা? এবার দেখো কই গেল, এই যে অধিক দূরত্বে, ও ঠিকই তো ছিল, আমি আবার নামাইলাম কেন? এই যে দেখো, অধিক দূরত্বে অনেক বেশি পরিমাণ ডেটাকে পরিবহনের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ অপরিহার্য। স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য ভূমিতে আকাশমুখী করে ডিশ অ্যান্টেনার মতো একটি অ্যান্টেনা স্থাপন করা হয়, এটিকে ভিসক্যাট বলা হয়। তাহলে ভিসক্যাট কাকে বলে? হ্যাঁ, ভিসক্যাট কাকে বলে? এই যে মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য ভূমিতে আকাশমুখী করে ডিশ অ্যান্টেনার মতো একটি অ্যান্টেনা স্থাপন করা হয়, এটিকে ভিসক্যাট বলা হয়। ঠিক আছে, ওকে। এই যে স্যাটেলাইট মাইক্রোওয়েভের ক্ষেত্রে, শুধু মাইক্রোওয়েভ তো না, স্যাটেলাইট মাইক্রোওয়েভের ক্ষেত্রে মাটিতে স্থাপিত বেজ স্টেশন বা ভিসক্যাট গুলোকে ভূ উপগ্রহ কেন্দ্র বলা হয়। ঠিক আছে, দেখো এর আরেকটা নামও আছে। মাটিতে স্থাপিত যে বেজ স্টেশন বা ভিসক্যাট গুলোকে কি বলা হয়? ভূ উপগ্রহ কেন্দ্র বলা হয়। ভূ উপগ্রহ কেন্দ্র বলতে কেন্দ্র হতে ভিসক্যাট গুলো মাইক্রোওয়েভ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সরাসরি স্যাটেলাইটে তথ্য পাঠায়। এর ফ্রিকোয়েন্সি পরিমাণ হলো 6 গিগাহার্টজ। তাহলে ভিসক্যাটের ফ্রিকোয়েন্সি কত? 6 গিগাহার্টজ। এরপর স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ এ থাকা ট্রান্সপোর্টেন্ট দ্বারা ওই মাইক্রোওয়েভ সিগন্যাল আরো বেশি বিবর্ধিত বা অ্যাম্পলিফাই করে সেটিকে রিলে করা হয়। এর ফ্রিকোয়েন্সি হলো 4 গিগাহার্টজ। ঠিক আছে, তার মানে ওইখানে কিন্তু এই ফ্রিকোয়েন্সি কমে যায়। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভে রিপিটার যে ভূমিকা পালন করে, এই যে খেয়াল করো, টেরেস্ট্রিয়ালের রিপিটার যে ভূমিকা পালন করে, স্যাটেলাইট মাইক্রোওয়েভে সেক্ষেত্রে ট্রান্সপোর্টেন্ট সেই ভূমিকা পালন করে। তাহলে দেখো রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ কি আমি তোমাদেরকে বুঝাই। ধরো হচ্ছে এইটা হচ্ছে একটা অ্যান্টেনা, হ্যাঁ, ধরো এর কাভারেজ এরিয়া হচ্ছে, ধরো আমার হাতের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, হ্যাঁ, এর কাভারেজ এরিয়া কতটুকু? কাভারেজ এরিয়া হচ্ছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এই হচ্ছে ওর কাভারেজ এরিয়া। হ্যাঁ, এখন ধরো এইখানে ওর কাভারেজ এরিয়া শেষ হয়ে যাচ্ছে, আমি এইখানে যদি আবার একটা রিপিটার বসাই, হ্যাঁ, ধরো এখানে আমি আবার একটা রিপিটার বসাইলাম, রিপিটার বসালে কি হবে? ওর কাভারেজ এরিয়াটা আবার বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রিপিটারের কাজ। তো এই রিপিটারের সেম কাজটাই এইখানে কে করে? ট্রান্সপোর্টেন্ট। ভূমিতে থাকা বিভিন্ন ভূ উপগ্রহ কেন্দ্রগুলো ওই বিবর্তিত সিগন্যালগুলোকে গ্রহণ করে যথাস্থানে প্রেরণ করে। যেহেতু মাইক্রোওয়েভ মুখোমুখি সংযোগ বা লাইন অফ সাইট মেনটেন করে, এজন্য ভূমিতে স্থাপিত ভিস্যাটকে আকাশমুখী করে স্থাপন করা হয়। স্যাটেলাইট মাইক্রোওয়েভ, তাহলে দেখো এইখানে একটা প্রশ্ন আসতে পারে, এইখানে মনে করে যে ভিসক্যাটকে আকাশমুখী করে স্থাপন করা হয় কেন? তো এর উত্তরটা হচ্ছে এখানে আছে, হ্যাঁ, কেন করা হয়। এবার স্যাটেলাইট মাইক্রোওয়েভে সিগন্যাল ট্রান্সমিশনের প্রতিবন্ধকতা গুলো হলো বাতাসে থাকা বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, আয়নোস্ফিয়ার প্রভৃতি। এগুলো মাইক্রোওয়েভ সিগন্যালকে শোষণ করে। মাইক্রোওয়েভ সিগন্যালকে কি করে? শোষণ করে। এরপরে দেখো কি বলতেছে, মাইক্রোওয়েভের ব্যবহার কি কি? পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া পর্যবেক্ষণ করার কাজে, টেলিভিশন সম্প্রচারের কাজে, অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে, প্রতিরক্ষার কাজে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লাগে। এরপর কি ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, দূরের গ্রহ, গ্যালাক্সি ও মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের কাজে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, হ্যাঁ, এই যাকে বলা হয় জিপিএস, ঠিক আছে, এই যে জিপিএস ট্র্যাকিং বলে না, এর মতো বিভিন্ন অবস্থান নির্ণয়ের কাজে। এবার খেয়াল করো সৃজনশীল প্রশ্নের কিছু শর্টকাট। দেখো উদ্দীপকের যদি বলে, দেখো সৃজনশীলের উদ্দীপকের টিপস, সৃজনশীলের উদ্দীপকে যদি কখনো বলে মুখোমুখি টাওয়ার স্থাপন টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভকে বোঝায়। হ্যাঁ, যদি কখনো উদ্দীপকে বলে যে ও সেখানে একটা মাধ্যম ব্যবহার করা হয়েছে যেখানে মুখোমুখি টাওয়ার বসে, তাহলে তোমরা কি বুঝবে? সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। এবার কি বলছে দেখো, যদি বলে আকাশমুখী যন্ত্রপাতি স্থাপন স্যাটেলাইট মাইক্রোওয়েভে, দেশের অভ্যন্তরে সম্প্রচারের ব্যবস্থা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভকে নির্দেশ করে। আন্তঃমহাদেশীয় তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বললেও সেটাকে কি করে? স্যাটেলাইট মাইক্রোওয়েভকে নির্দেশ করে। ঠিক আছে, ইম্পর্টেন্সটা বুঝতে হবে কিন্তু প্রত্যেকটা জিনিসের। ঠিক আছে, এবারে সুবিধা দেখো, এর সুবিধা কি? সুবিধা হচ্ছে বিপুল পরিমাণ ডেটা আদান প্রদান করা সম্ভব। পৃথিবীর এক প্রান্তে বসবাসকারী লোকজন অন্য প্রান্তে বসবাসকারী লোকজনের কাছাকাছি থাকতে পারে। প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক বিপর্যয়কালে, কোথায়? প্রাকৃতিক বিপর্যয়কালে যখন সব ধরনের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে, তখন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যম প্রদান করা হয়। তাহলে দেখো এইখান থেকেও কিন্তু একটা উদ্দীপক হওয়া সম্ভব।
ধরো এই যে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হলো না, দিল এটা দিয়ে উদ্দীপক, যে এই ঘূর্ণিঝড়ে সকল যোগাযোগ ব্যবস্থা অকেজো হয়ে গেছে, শুধুমাত্র একটা যোগাযোগ ব্যবস্থা খোলা ছিল, উদ্দীপকে বললো। দিয়ে এবার গ নম্বর বা ঘ নম্বরে বললো যে উদ্দীপকে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু পয়েন্ট। কি বলছে খেয়াল করো, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব। আমার হাতে এরপর খেয়াল করো কি বলছে, দেখো ভয়েস কলিং, দেখো ভয়েস কলিং, ভিডিও কলিং, রেডিও, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, ফ্যাক্স ইত্যাদি সেবা পাওয়া যায়। কি বলছে দেখো, একটি মূল্য সাশ্রয়ী ব্যবস্থা। এটি কি একটা মূল্য সাশ্রয়ী ব্যবস্থা? এর মাধ্যমে স্বল্প মূল্যে বিশ্বের বিভিন্ন স্থানে লং ডিস্টেন্স কল করা যায়। ঠিক আছে, তার মানে কি ওই যে ইমো, স্বামী বিদেশ। ঠিক আছে, চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তো আমি জানি না। ক্লাস শেষ 9টায়, ক্লাস শেষ 9টায়। আসারে কিচ্ছু করার নাই। মারুফ, তুমি যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে কিছু নাই, তুমি অ্যাডজাস্ট করতে পারলে কোনো প্রবলেম বলে কোনো শব্দ নাই। দেখো এই যে একটু পড়ো, হ্যাঁ, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভের মধ্যে তুলনা। কি বলছে দেখো, মাইক্রোওয়েভ আসলে এক ধরনের রেডিও ওয়েভ, কেননা এই দুই তরঙ্গেই ফ্রিকোয়েন্সি সীমা 300 গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, আপার লিমিটটা দুজনেরই সেম। মাইক্রোওয়েভ হলো উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও তরঙ্গ, যার কম্পাঙ্ক সেকেন্ডে আর গিগাহার্টজ বেশি হবে। ঠিক আছে, এই কারণে মাইক্রোওয়েভ তরঙ্গের ব্যবহারগুলো রেডিও তরঙ্গের জন্য প্রযোজ্য হবে। বুঝাইতে পারছি? না বুঝলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, মানে সহজ কথা। ঠিক আছে, দেখো 3 কিলোহার্টজ, 3 কিলোহার্টজ থেকে শুরু করে 300 গিগাহার্টজ, 300 গিগাহার্টজ। তাহলে এর মধ্যে কি আছে? আর এটা হচ্ছে কি, এই যে এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে তোমার, এটা হচ্ছে রেডিও ওয়েভ, তাই না? এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের দূরত্ব হচ্ছে এই রেডিও ওয়েভ। ঠিক আছে, আর মাইক্রোওয়েভ কি, মাইক্রোওয়েভটা কি, মাইক্রোওয়েভ হচ্ছে তোমার 300 মেগাহার্টজ, 300 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, 300 গিগাহার্টজ। তাহলে দেখো এই যে ডেটা ট্রান্সমিশনটা, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, এই হচ্ছে কথা, এই হচ্ছে ঘটনা। তাহলে এই যদি হয় ডিস্টেন্স, হ্যাঁ, রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ, তাহলে দেখো এই যে মাইক্রোওয়েভটাও কি রেডিও ওয়েভের ভিতরেই পড়ে না, এই রেঞ্জের ভিতরেই পড়ে, তাই বলছে যে মাইক্রোওয়েভও এক ধরনের রেডিও ওয়েভ। তাহলে এখানে কিন্তু ছোটবেলার থেকে একটা কথা আমরা শুনে আসছি না, যে সব মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ, কিন্তু সব রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ না, এরকম কথা কিন্তু এর আগেও আমরা শুনছি ছোটবেলার থেকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আসো। ওমা, তুই এত ছোট হয়ে গেলি কেন? হ্যাঁ, এরপর আসো, এই কই গেলি, এরপর আসো। আচ্ছা 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 আচ্ছা। এরপরে দেখো কি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের অসুবিধা। এর অসুবিধা কি কি দেখো, স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে হয়, সেখানে সিগন্যাল পাঠাতে অনেক বড় অ্যান্টেনার প্রয়োজন হয়। স্যাটেলাইট প্রযুক্তির বাস্তবায়ন ও তদারকির বিষয়টি ব্যয়বহুল। কথাটা কি, ব্যয়বহুল। অসুবিধা মানে ব্যয়বহুল। আর স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে সিগন্যাল ডিলে একটি অসুবিধা হয়। তার মানে কি, এখানে সিগন্যাল ডিলে হয়। তাহলে একটা কথা আসতে পারে যে সিগন্যাল ডিলে হয় কোন এসে, তখন তোমার কিন্তু এটা বলতে হবে যে স্যাটেলাইট কমিউনিকেশনে। তারপরে দেখো এই যে ভ্রমণরত অবস্থায় খারাপ আবহাওয়ায় কিংবা সানস্পটের কারণে বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হতে পারে। ঠিক আছে, কিসের? খারাপ আবহাওয়া বা সানস্পটের ক্ষেত্রে। আর কি বলছে, ডেটার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রতিরোধ বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। এরপরে কি বলছে দেখো, স্যাটেলাইট মাইক্রোওয়েভের সাথে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের পার্থক্য। স্যাটেলাইট মাইক্রোওয়েভের সাথে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের পার্থক্য। স্যাটেলাইট মাইক্রোওয়েভটা কি বলছে, স্যাটেলাইট মাইক্রোওয়েভ পদ্ধতিতে উপগ্রহের সাহায্যে পৃথিবী থেকে প্রায় 22,230 মাইল উপরে জিও স্টেশনারি অরবিটে ট্রান্সমিটার ও রিসিভার স্থাপন করা যায়। আর টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে কি, ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানো হয়। ঠিক আছে, ওর এত উপরে একসঙ্গে একাধিক দেশে কাভারেজ প্রদান করা যায়। আর এই পদ্ধতিতে শুধুমাত্র একটি দেশেই কভারেজ প্রদান করা সম্ভব। এই পদ্ধতিতে ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে বাধা তৈরি হওয়া
সম্ভব নয় বলে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয় না। আর এই ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা তৈরি হলে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়। বুঝাইতে পারছি? এই হচ্ছে পার্থক্য। এই জিনিসটা দেখো, এই জিনিসটা আর একটা ইম্পর্টেন্ট টপিক, স্যাটেলাইট। এই ছোট টপিক কিন্তু প্রশ্ন আসে। স্যাটেলাইট শব্দের অর্থ হলো উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ যেগুলো চাঁদের মতোই পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই যে চাঁদ যেমন পৃথিবীর চারপাশে ঘুরে, পৃথিবী এই স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরে, একটা উপগ্রহ। কি বলছে দেখো, স্যাটেলাইট, দেখো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করানোর জন্য আধুনিক স্যাটেলাইট বা কৃত্রিম ভূপগ্রহগুলোকে বায়ুমণ্ডলের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটার সংযুক্ত করে স্থাপন করা হয়ে থাকে। তার মানে কি হতো, তারবিহীনভাবে এক ধরনের বিশেষ ট্রান্সমিটার ও রিসিভার, ও ডেটা পাঠাইতেও পারবে, ও রিসিভেও কাজ করতে পারবে। ও কি করতে, পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরে সারা পৃথিবীর যত খবর আছে সব কালেক্ট করতেছে। ঠিক আছে, কি বলছে দেখো, স্যাটেলাইটকে রকেট বা স্পেস শাটলের কার্গো বে এর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। ঠিক আছে, মহাকাশে প্রযুক্তি বিকশিত হওয়ার পর শত শত স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ ও কার্যত ব্যবহৃত হচ্ছে। স্যাটেলাইটের কক্ষপথ বা অরবিটের উপর ভিত্তি করে চিহ্নিত জিও স্টেশনারি ও পোলার, এই দুই ধরনের স্যাটেলাইটের মধ্যে প্রথমটি বহুল ব্যবহৃত। তার মানে দেখো, এই যে কক্ষপথ ও অরবিটের উপর ভিত্তি করে দুই ধরনের স্যাটেলাইট হয়, একটা হচ্ছে জিও স্টেশনারি আর একটা হচ্ছে পোলার। হ্যাঁ, তাহলে স্যাটেলাইট কয় ধরনের হয়, দুই ধরনের, জিও স্টেশনারি স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট। এই দুই ধরনের স্যাটেলাইটের মধ্যে প্রথমটি বহুল ব্যবহৃত হয়। তার মানে খেয়াল করো এখানে কি বুঝাইছে, এটা হচ্ছে কি স্যাটেলাইটের, এইখানে তাহলে কি বুঝাইছে, স্যাটেলাইট প্রকারভেদ। এই লাইনটাতে কি আছে, স্যাটেলাইটের প্রকারভেদ আছে। ঠিক আছে, ব্যবহৃত। এখন কি বলছে, জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো তাদের সেবার সুবিধার্থে পৃথিবী পৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার বা 22,236 মাইল ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীতে প্রদক্ষিণ করে। ফলে এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে সময় নেয় 24 ঘন্টা। এদেরকে পৃথিবী থেকে আকাশে, তার মানে দেখো একদম ঠিক চাঁদ যেভাবে ঘুরে আসে এটাও সেভাবে ঘুরে আসে। টাইম নেয় কতক্ষণ, 24 ঘন্টা, একদিন এক রাতের সমান। ঠিক আছে, ওকে। দেখো কি বলছে, এক জায়গায় স্থির হয়ে আছে। ঠিক আছে, এবং এদেরকে পৃথিবী থেকে আকাশের এক জায়গায় স্থির হয়ে আছে বলে মনে হয়। টেলিকমিউনিকেশন ব্যবহার করার জন্য এটিই প্রথম আবশ্যকীয় শর্ত। পৃথিবীতে প্রাপ্ত কয়েক ধরনের স্যাটেলাইটের মধ্যে রয়েছে ওয়েদার স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট, ন্যাভিগেশন স্যাটেলাইট, ব্যর্থ অবজারভেশনের স্যাটেলাইট, মিলিটারি স্যাটেলাইট প্রভৃতি। ঠিক আছে, এই হচ্ছে কাজটা। এটা সাধারণ গঠন, এটা একটু পড়ে নিও তোমরা। হ্যাঁ, আর দেখো এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হবে, এমসিকিউ এর জন্য শুধু এমসিকিউ। 2018 সালের 12ই মে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট পাঠানো হয়। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 BS-1, যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে। কোথা থেকে পাঠানো হয়, যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে। স্পেস এক্স এর সর্বাধুনিক রকেট ফ্যালকন 9, কি ফ্যালকন 9 এর মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট, তার মানে কিন্তু ভালো স্যাটেলাইট। দুইটা, জিও স্টেশনারি আর পোলার। ভালোকে জিও স্টেশনারি, তার মানে আমরা ভালো স্যাটেলাইট পাঠাইছি। বাংলাদেশের নিজস্ব এই BS-1, হ্যাঁ BS মানে কি, বি তে বঙ্গবন্ধু, এস তে স্যাটেলাইট, এই যে বি আর এটা হচ্ছে এস, হ্যাঁ 1, BS-1। স্যাটেলাইটটির নকশা, ডিজাইন ও নির্মাণের কাজটি করেছে ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। ঠিক আছে, রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কেনা 119.1 পূর্ব দ্রাঘিমার জিও স্টেশনারি অরবিট স্লটে কক্ষপথে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। কত কিলোমিটার, 36,000। এমসিকিউ গুলো মাথায় রাখো। এটি প্রতি 24 ঘন্টায় একবার পৃথিবী পরিক্রমণ করছে। BS-1 উপগ্রহটির লঞ্চ মাস, ভর হলো 3500 কেজি। এটার ওজন কত, ওই যে উপগ্রহে ওর ভর হচ্ছে 3500 কেজি। এবং এটি একই সাথে 4000 স্পেস বাস ও 6 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। এতে 26টি KU ব্যান্ড এবং 14টি সি ব্যান্ডের ট্রান্সপন্ডারের কাজ করে, রিপিটারের মতো যে কাজ করে, হ্যাঁ সংযোজিত রয়েছে। অর্থাৎ এতে সংযোজিত মোট 40টি ট্রান্সপন্ডার। দেখো এই যে 26 আর 14, 40টি, মোট 40টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো 1600 মেগাহার্টজ। 26টি
বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সফল উৎক্ষেপণের ফলে বাংলাদেশ এখন 57তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, এই যে ভাইয়া এইগুলো একটু কমন, হ্যাঁ এগুলো একটু এই জিনিসগুলো একটু নিজে পড়ো, হ্যাঁ এই জিনিসগুলো একটু নিজে পড়ো, এই জিনিসগুলো সহজ, এই জিনিসগুলো ভিতরে এরকম বোঝানোর কিছু নাই, এই জিনিসগুলো একটু নিজে পড়ো প্লিজ, হ্যাঁ নিজে পড়ো। এই যে দেখো এইখানে একটা কোশ্চেন আছে কি, স্যাটেলাইটের চেয়ে অপটিক্যাল ফাইবার মাধ্যমে আলোর গতি কম হলেও ডেটা পাঠাতে অপটিক্যাল ফাইবারই দ্রুততর। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা একটু পড়বা, হ্যাঁ এই যে ব্যাখ্যাটা পড়বা, ব্যাখ্যাটা পড়বা, অবশ্যই পড়বা। এবার এখানে দেখো ইনফ্রারেডের একটা কাজ আছে। ইনফ্রারেড কাজ কি, ইনফ্রারেডের একদম এই যে সূক্ষ্ম জিনিস, হ্যাঁ এই যে রিমোট, হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি মোবাইলে, তোমরা বাসায় মোবাইলের ক্যামেরা ওপেন করে দেখবা, হ্যাঁ দিয়ে এখানে দিয়ে এই বাটনটা প্রেস করবা, যে কোনো বাটন প্রেস করবা, দেখবে এটার ভিতরে সূক্ষ্ম একটা লাইট জ্বলে আছে, সূক্ষ্ম একটা লাইট জ্বলে, সেই লাইটটা হচ্ছে ইনফ্রারেড। হ্যাঁ ঠিক আছে, সূক্ষ্ম একটা লাইট জ্বলে, ওইটাই হচ্ছে কি ইনফ্রারেড। এখন দেখো কি বলতেছে, দেখো বাসা বাড়িতে টেলিভিশন, ভিসিডি প্লেয়ার, খেলনা গাড়ি, এয়ার কন্ডিশন প্রভৃতি চালানোর জন্য রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোলের সাহায্যে মূল ডিভাইসকে এক্ষেত্রে কোনো তারবিহীন মাধ্যম দ্বারা যোগাযোগ করা হয়। এটি হলো রিমোট ব্যবহার করা হয়, এটি হলো ইনফ্রারেড নামের এক ধরনের তরঙ্গ নির্ভরযোগ্য। তাহলে দেখো রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে, কোথায় রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি সীমা হচ্ছে টেরাহার্জ হয়ে থাকে, মানে অনেক বেশি, এত বেশি ফ্রিকোয়েন্সি তুমি দেখে কুল পাবা না, এই জন্য মোবাইলের ক্যামেরা লাগবে। কি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কত, 300 গিগাহার্জ হতে 430 টেরাহার্জ, মানে বুঝো রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ যেখানে যে শেষ সর্বোচ্চ সীমা ওর সেখান থেকে শুরু। ঠিক আছে, ওকে পর্যন্ত বিস্তৃত ব্যান্ডকে ইনফ্রারেড বলা হয়। খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন ইনফ্রারেড ব্যবহার করা হয়। 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল এই তরঙ্গ আবিষ্কার করেন, যার অবস্থান ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মাইক্রোওয়েভ ও দৃশ্যমান আলোর মাঝামাঝি। ঠিক আছে, এই প্রযুক্তিতে দু প্রান্তে ট্রান্সমিটার ও রিসিভার থাকে। ঠিক আছে, ট্রান্সমিটার ও রিসিভার থাকে। সিগন্যাল ট্রান্সমিট করার জন্য এলইডি, হ্যাঁ লাইট ইমিটিং ডায়োড, এলইডি এর মাধ্যমে সম্পন্ন হয় এবং ফটোডায়োড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হলো এটি ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করে অপর প্রান্তে যেতে পারে না। তার মানে কি, এটা ঘরের দেয়াল বা শক্ত বস্তু, এই যে রিমোট, এই যে রিমোট কই গেল, ধরো এই যে রিমোটের সামনে হাত দিলে আর কাজ করে না, বা রিমোটটা বোর্ড এই টিভি যেখানে কাজ করে ওখানে হাত দিলে কি আর কাজ করে না, মানে এটা কি শক্ত জিনিস ভেদ করে যাইতে পারে না। ঠিক আছে, এবার দেখো ইনফ্রারেডের বৈশিষ্ট্য কি, দৃশ্যমান আলোর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। এরপরে দেখো ফ্রিকোয়েন্সি লেভেল 300 গিগাহার্জ থেকে 430 টেরাহার্জ, ডেটা চলাচলের গতি তার মাধ্যমের তুলনায় কম। ইনফ্রারেডের ব্যবহার কি, গৃহ সামগ্রী পরিচালনা, যেমন ঘরের দরজায়, বুঝবা এই বুঝবা। এবার দেখো তার মাধ্যম, হ্যাঁ এবার এইখানে দেখো এই ছকটা নিজে পড়বা, নিজে পড়বা এই ছক, হ্যাঁ এই ছকটা নিজে পড়বা তোমরা, হ্যাঁ এই ছকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এখানে দেখো তার মাধ্যম আর তারবিহীন মাধ্যমের ভিতরে কিছু পার্থক্য, কিছু কম্প্যারিজন বুঝাইছে, হ্যাঁ এই কম্প্যারিজন গুলো পড়বা। এই যে দেখো এই যে সৃজনশীল প্রশ্নের জন্য কিছু টিপস দিছে, কি সমুদ্রের তলদেশ দিয়ে বিস্তৃত যোগাযোগ এবং মাইক্রোওয়েভ যোগাযোগের পার্থক্য, তার যুক্ত ও তারবিহীন যোগাযোগের মাধ্যমে পার্থক্যকে নির্দেশ করে। দেখো সমুদ্রের তলদেশ দিয়ে বললে সেটা কি, অপটিক্যাল ফাইবার। আর এবং কি মাইক্রোওয়েভ যোগাযোগ মানে কি, যে মাইক্রোওয়েভটা, হ্যাঁ এইটা দ্বারা কি, এই যদি এই দুইটার পার্থক্য দেখাইতে বলে, হ্যাঁ যে মাইক্রোওয়েভ এবং সমুদ্রের তলদেশ, তার মানে সমুদ্রের তলদেশ হলে সেটা কি তার মাধ্যম, আর মাইক্রোওয়েভ হলে কি তারবিহীন মাধ্যম, তাহলে হইলে সেটা কি বোঝায়, তার যুক্ত ও তার বিহীন মাধ্যমের পার্থক্যকে বোঝায়। ঠিক আছে, এরপরে দেখো সাবমেরিন কেবল, হ্যাঁ এবং ওয়ানের পার্থক্য বলতেও তার যুক্ত। দেখো ওয়ানটা হচ্ছে তোমার এই যে কি জানি বলে তারবিহীন মাধ্যম, আর সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার। ঝড় বৃষ্টি বা বিরূপ আবহাওয়ার কারণে বন্ধ থাকে না এমন যোগাযোগ ব্যবস্থা সাবমেরিন কেবলের মধ্যে যোগাযোগ, এবং বিরূপ আবহাওয়ার কারণে বন্ধ থাকা যোগাযোগ ব্যবস্থা মাইক্রোওয়েভ কমিউনিকেশনকে যুক্ত করে, বুঝাই। দেখো যদি বলে ঝড় বৃষ্টিতে কোনো প্রকার কোনো বাধাগ্রস্ত হয় না, সাবমেরিন কেবল যেগুলো সমুদ্রের তল দিয়ে চলে, ঝড় বৃষ্টিতে ওর কিছু যায় আসে না। ঠিক আছে, আর ঝড় বৃষ্টিতে বাধা হয় কোনটা, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ স্যাটেলাইটের।
আর এটা বিজিএসসি, এটা বিজিএসসি, এর ভিতরে ভূগোল আছে, এর ভিতরে বিজ্ঞান বইয়ের পড়ালেখা আছে, এর ভিতরে আইসিটি বইয়ের পড়ালেখা আছে, এর ভিতরে আবার কিছু বাংলা পড়া আছে, এর ভিতরে সব আছে। শোন, আইসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের ভিতরে তোদের ফিজিক্স পড়াবো, ম্যাথ পড়াবো, কেমিস্ট্রি পড়াবো, চতুর্থ অধ্যায় গেলে কেমিস্ট্রিও পড়াবো, আর বায়োলজিতে প্রথম অধ্যায় যদি একটা ক্লাস নিবো, এক ক্লাসে দেখবি বায়োলজি পড়াই দিছি। আইসিটি ইজ অল ইন ওয়ান। ইংলিশ তো বলি আর বাংলা ভাষায় তো পড়াচ্ছি, তাহলে বল বাকি 6 সাবজেক্টের গুরুত্ব এক আইসিটিতে। না, আরবি নাই, ওদের তো সিলেবাস আরবি নাই, থাকলে পড়াই দিতাম। লাবিবা, মনে রাখার টিপস একটাই, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, টেকনিক্যালি পড়তে হবে। টেকনিক্যালি পড়লে তোমার এটা মনে থাকবে। আচ্ছা, এই ছকগুলো এতক্ষণ ধরে যা পড়াইছি সেই জিনিসগুলাই, হ্যাঁ সেই জিনিসগুলাই, বিভিন্ন ওয়্যারলেস মাধ্যমের মধ্যে তুলনা, হ্যাঁ এই যে যেগুলো পড়লাম, রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এদের মধ্যে তুলনা, ঠিক আছে? এই জিনিসগুলোই হচ্ছে কথাবার্তা। এখন এই যে একটা টপিক ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এতক্ষণ হচ্ছে আমরা আজকের টপিকে আসলাম, ঠিক আছে? এতক্ষণ হচ্ছে আমরা আজকের টপিকে আসলাম, ঠিক আছে? তার মানে এতক্ষণ যা চলছে এগুলো সবই হচ্ছে ওয়ার্ম আপ, ঠিক আছে? তার মানে তোমরা বুঝতেছো ক্লাসটা হচ্ছে আর আধা ঘন্টা মতো যাবে এরকম আর কি, আশা করতেছি। ওকে, দেখো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা একটু পড়ি। দেখো, তারের মাধ্যমে নির্দিষ্ট সময় ডেটা আদান প্রদান সম্ভব। রিমোট দিয়ে টিভি, ভিসিডি বা অত্যাধুনিক কোনো খেলনাকে পরিচালনা করা হয়। ইদানিং এমন অনেক ধরনের হেডফোন রয়েছে যেগুলো মোবাইলের সাথে সংযুক্ত না থেকেই মোবাইলের যে কোনো সাউন্ডকে প্লে করতে সক্ষম। দেখো, মোবাইলের সাথে যে কোনো সাউন্ড প্লে করতে সম্ভব। এটা কি ব্লুটুথ? কিসের মাধ্যমে? ব্লুটুথের মাধ্যমে, তাই না? ব্লুটুথ। এখন খেয়াল করো, অনেক সময় দূরবর্তী ও দুর্গম স্থানে এবং সমুদ্র উপকূলবর্তী দ্বীপসমূহে ডেটা ট্রান্সমিশনের তার মাধ্যম ব্যবহার করা সম্ভব নয়। এক্ষেত্রে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। মোবাইল ডিভাইসের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বেতার মাধ্যম বেশি উপযোগী। কি বলছে? এই যে খেয়াল করো, কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়। ওয়্যারলেস কমিউনিকেশনের সাহায্যে বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থান করে একে অন্যের সাথে কথা বলা যায়, টেক্সট মেসেজিং, চ্যাটিং ইত্যাদি কাজ কম খরচে খুব সহজে দ্রুত করা যায়। ওয়্যারলেস মাধ্যমে ডেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সঞ্চালন করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যাপ্তি কয়েক মিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। ওয়্যারলেস কমিউনিকেশনের বিভিন্ন ধরনের ফিক্সড, মোবাইল এবং পোর্টেবল টু ওয়েভ রেডিও, সেলুলার টেলিফোন সমূহ পার্সোনালাইজ জায়গায় বুগিঝুগি আছে কিছু, এসব বুগিঝুগি পড়ে লাভ নেই। এই যে হ্যাঁ, বুগিঝুগি পড়ে লাভ নেই। এখানে আসো, আমি মূল কি পয়েন্ট কিছু পড়াই। হ্যাঁ, এইসব পড়ে টাইম নষ্ট করার দরকার নেই। তোমরা কি করবা? এই যে ওয়্যারলেসের প্রয়োজনীয়তাটা পড়বা। হ্যাঁ, এই যে এই পয়েন্টগুলা পড়বা, নিজে পড়বা, পড়লেই বুঝবা। ইজি, হ্যাঁ ইজি, এই টপিকগুলো একদম ইজি, নিজে পড়বা, ঠিক আছে? এও তোমরা পারবা। এইখানে আসো, এই যে আমি যেখান থেকে পড়াবো আমরা আর কি, হ্যাঁ যেখান থেকে পড়াবো, এই যে দেখো ব্লুটুথ থেকে। হ্যাঁ, দেখো ওয়্যারলেস প্রযুক্তির 3টা মূল জিনিস আছে, সেটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, আরটা হচ্ছে মোবাইল যোগাযোগ মাধ্যম। এই 4টা জিনিস নিয়ে তোমাদের বই আলোচনা আছে, ঠিক আছে? এই 4টা জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? এবার দেখো কি বলছে। ধরা যাক তোমরা বন্ধুর মোবাইলে একটি ছবি আছে, ইন্টারনেট ব্যবহার না করে ছবিটিকে তোমার মোবাইলে আনতে চাও। এক্ষেত্রে যদি উভয়ের মোবাইলে ব্লুটুথ থাকে, তাহলে ব্লুটুথ ব্যবহার করে ছবিটিকে টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন, দেখো এই ব্লুটুথটা আবিষ্কার করছে কি? টেলিকম ভেন্ডর কোম্পানি। একটা টেলিকম ভেন্ডর কোম্পানি কি আবিষ্কার করছে? এটা এমসিকিউ আসে, খুব বেশি আসে। টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন কিন্তু একটা কোম্পানির নাম। 1994 সালে এটি উদ্ভাবন করেন, ঠিক আছে? দেখো, ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নামানুসারে ব্লুটুথের নামকরণ করা হয়েছে। এখন দেখো, এই ব্লুটুথের নামকরণের ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস একটু বুঝাই। হ্যাঁ, একটা নোটে আসি, একটা গল্প শোনো। ব্লুটুথের এখন লোগোটা কেমন? এই খেয়াল করো, কই গেলি? তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ ঠান্ডা মাথায়, একটু সময় লাগবে, 1-2 মিনিট, হ্যাঁ একটু দেখো। আমি তোমাদেরকে ব্লুটুথের লোগোটা একটু আনি।
বেটা ছবি আয়, ও ব্লুটুথে একটা সুন্দর ছবি পাবো না? সেভ ইমেজ, ডাউনলোডসের ভিতরে নাম, হ্যাঁ এবার খেয়াল করো নোটে এসে আমি তোমাদেরকে একটু বুঝাই। এই যে আসো দেখো, এই যে দেখো, এই যে কি ব্লুটুথের লোগো না, এই যে ব্লুটুথের লোগোটা, হ্যাঁ খেয়াল করো, তোমরা কি জানো এই ব্লুটুথের এই লোগোটা কিভাবে হয়েছে? সিফাতুল ওইখানে থাকলে তো জানবাই, ঠিক আছে? এবার দেখো ব্লুটুথের আমি তোমাদের একটা জিনিস বলি, এই ব্লুটুথের আবিষ্কারটা শোনো। এই ব্লুটুথটা যে নামকরণ করা হয়েছে কার নাম অনুসারে? তার নাম অনুসারে হচ্ছে, তার নামটা হচ্ছে কি দেখো, তার নাম অনুসারে, কার নাম অনুসারে তার নামটা হচ্ছে কি হ্যারাল্ড ব্লুটুথ। হ্যারাল্ড ব্লুটুথ, হ্যারাল্ড ব্লুটুথ, হ্যারাল্ড ব্লুটুথ কেন তার নাম অনুসারে এটা কেন করা হইলো? সে তো দেখো এটা যখন আবিষ্কার হয়েছে, কই গেল এই এটা যখন আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে কখন? এই যে দেখো, এটা আবিষ্কার হয়েছে 1994 সালে। তখন কিন্তু হ্যারাল্ড ব্লুটুথ জীবিত ছিল না, তখন কিন্তু হ্যারাল্ড ব্লুটুথ জীবিত ছিল না, কিন্তু তারপরেও কেন তার নাম অনুসারে এটা দেওয়া হয়েছে? দেখো এটা হচ্ছে ডেনমার্কের, হ্যারাল্ড ব্লুটুথ ছিল ডেনমার্কের একটা রাজা। কি ডেনমার্কের একটা রাজা, উনি একটা কাজ করছিল, সেটা কি করছিল জানো? ওইখানে হচ্ছে পাশাপাশি দুইটা রাষ্ট্রের, রাষ্ট্র ঠিক না, দুইটা জাতি, তো দুইটা জাতির মধ্যে কখনোই মিল হইতো না, কখনোই মিল হইতো না। ওই দুইটা আলাদা রাজ্য হিসেবে থাকতো, একই দেশের কিন্তু দুইটা আলাদা রাজ্য হিসেবে থাকতো, কখনোই তাদের কারো ভিতরে কোনো বনিবনা হইতো না। তো এই তাদের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করছিল হচ্ছে এই হ্যারাল্ড ব্লুটুথ। সে কি করছিল দেখো, দুইটা ইসের ভিতরে একটা কানেক্টিভিটি, একটা কানেকশন, একটা সংযোগ দিছিল। এই যে দুইটা ডিভাইসে, দুইটা জাতির ভিতরে সে একটা সংযোগ দিছে। এবং দেখো এই ব্লুটুথটা কি করে, ব্লুটুথের কাজ কি? ব্লুটুথের কাজ কি? দুইটা ডিভাইসকে কাছাকাছি আনা, দুইটা জিনিসের ভিতরে কি কমিউনিকেশনটা বাড়ানো। তো যেহেতু দুইটা জিনিসের ভিতরে এইটাও কমিউনিকেশন আনে, আর হ্যারাল্ড ব্লুটুথ দুইটা জাতির ভিতরে একটা রিলেশন করছিল, তাই তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে ব্লুটুথ। এমনকি তোমরা জানো এই যে লোগোটা বানানো না, এই লোগোটাও বানানো তার নাম অনুসারে বানানো। কিভাবে দেখো, এই লোগোটার ভিতরে কিভাবে তার নাম আছে এটা একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো এই যে খেয়াল করো, এই যে হ্যারাল্ড, হ্যাঁ তখনকার সময়ে, কই গেল, এই দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। তখনকার সময়ে, তখনকার সময়ে হ্যারাল্ড, তখনকার সময়ে এইচ লেখা হইতো এইভাবে, তখনকার সময়ে, সোজা হ, তখনকার সময়ে এইচ লেখা হইতো এইভাবে, একদম এই, এই যে হ্যাঁ এটা হচ্ছে এইচ লেখা হইতো। তখনকার সময় কি হইতো, এইভাবে হচ্ছে এইচটা লেখা হইতো। এই কই গেল, এই যে এইচ লেখা হইতো এইভাবে তখনকার সময়ে। আর এই যে ব্লুটুথ লেখা হইতো কেমনে দেখো, এটা ছিল এইচ আর এটা ছিল হচ্ছে ওদের বি। এটা ছিল কি, এই যে এখন যেটা লিখতেছি এটা হচ্ছে ওদের বি, এই সোজা, হ্যাঁ এই যে, হ্যাঁ এই হচ্ছে বি। দেখো এই জিনিসটাকে ওরা কি বলতো, এটা হচ্ছে তোমার এইচ, এইচ আর এটা হচ্ছে কি বি। এই হচ্ছে হ্যারাল্ড ব্লুটুথ। এরপরে কি করছে তারা, যখন কি করলো এই দুইটা জিনিসকে একত্রিত করে আনলো, হ্যাঁ তখন এই দুইটা জিনিসকে একত্রিত করে তারা কি করলো, এই যে হচ্ছে তোমার এইচ, হ্যাঁ আচ্ছা এটা এইদিকে না দিয়ে এইখানে দিই। এই হচ্ছে তোমার যে এইচটা ছিল না, খেয়াল করো তোমার যে এইচটা ছিল, এই এইচটাকে একটু সুন্দর মতো করে লিখলো তারা। এই যে দেখো, এই যে দেখো হয়ে গেল, ওই মারবো, এই হ্যাঁ এই যে এই দাগটাকে তারা একটু ছোট করলো। এই দাগগুলোকে তারা কি করলো, এই মেইন যে মাঝখানের যে দাগটা, এইচ এর যে দাগটা, এই দাগটা থেকে একটু ছোট করছে, হ্যাঁ খেয়াল করো এইচ এর দাগটা থেকে একটু ছোট করছে। কই গেল ওমা, এই এইচ এর দাগটা আর একটু বড় হবে, হ্যাঁ এই, এই দাগটাকে একটু বড় করছে তারা। বড় করার পরে কি করছে, বড় করে এই এইচ এর মধ্যে দিয়েই তারা কি করছে, এই যে ওই থুকু, এই এইচ এর মধ্যেই তারা কি করছে, তারা এই বিটা লাগাই দিছে, এই এইচ এর মধ্যেই বিটা লাগাই দিছে, দিয়ে তারা কি বানাই দিছে, এটা বানাই দিছে হচ্ছে হ্যারাল্ড ব্লুটুথ। এই হচ্ছে ব্লুটুথের লোগো তোমার। এখন বলো তোমরা বুঝছো না কি বুঝছো না? এই হচ্ছে তোমাদের ব্লুটুথের লোগো। ওমা এটা একটু চাপান যায় না? ওমা না যায় না, তাহলে এটা বাদ, তাহলে এই বৃত্ত আমি নেবো না, ও চাপানো যায় না কেন? ঠিক আছে, এইটা মনে হয় একটু গেলেও যেতে পারে, হ্যাঁ এই হচ্ছে তোমাদের ব্লুটুথ।
এটার কালারটা হচ্ছে কি, এই যে নীল কালার নিলাম, এরপরে দেখো এটাকে কি করব, ফিল করব। এটা কি হতো, ফিল কালার, ফিল কালার কোনটা, এটা। ওমা, যা, ও তো সব ঢেকে গেল। এর ব্যাকগ্রাউন্ডে পাঠানো যায় না, এর ব্যাকগ্রাউন্ডে পাঠানো যায় না। আচ্ছা, ফিল করলাম না, হ্যাঁ। তাহলে দেখো এটা কি হয়ে গেল, এই হচ্ছে ব্লুটুথের লোগো। এখন বলো এই ব্লুটুথের লোগো কি বুঝছো? ঠিক আছে, এই হচ্ছে ঘটনা জেরিন, তাই না? আসলে কি করব এর ভিতরে, এই 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 রস কষিনে একটা অধ্যায়ের ভিতরে রস আনাটা খুব টাফ। ঠিক আছে, এই হচ্ছে হেরাল্ড ব্লুটুথের কাহিনী। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্লুটুথের ঘটনা। ঠিক আছে, এর আজ কি বুঝছো, কি বুঝছো? এই মেয়ে, তুমি তো নামাজ পড়তেছিলে, তুমি বুঝছো কেমনে? হ্যাঁ, কুইক না, এই যে এই ব্লুটুথের লোগো কেমনে এসেছে তুমি বুঝছো? থাবুর দিমাগটা বেড়া। ও সরি, আমার ভুল হয়ে গেছে, শালা কোন চাপা বাজার এলাকায় আসলাম। এখন দেখো, এবার দেখো ব্লুটুথ কি বললো, বলছে ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের, মানে 10 মিটার বা 33 ফিটের কাছাকাছি ভেতরে বিনা খরচে ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে অত্যাধুনিক আধুনিক প্রায় সকল ডিভাইসে ব্যক্তিগতভাবে ডেটা আদান প্রদান করা যায়। দেখো এখানে কি বলছে, এই ব্লুটুথটা হচ্ছে ওয়্যারলেস, আর ও যে নেটওয়ার্ক ইউজ করে তার নাম হচ্ছে WPAN। ডাব্লু মানে ওয়্যারলেস, আর এই যে প্যান, প্যান কি, প্যান মানে হচ্ছে পার্সোনাল, প্যান মানে হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই জিনিসটা হচ্ছে, এই যে তোমাদের নেক্সট ক্লাসে আসতে পারে নেটওয়ার্ক জিনিসটা, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো, এই যে এই জিনিসটা মনে রাখবা, ব্লুটুথের প্রযুক্তিগত IEEE 802.15। এখানে IEEE এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, যারা কি করে, এই যে বিভিন্ন প্রযুক্তি যে আবিষ্কার হয় এদেরকে সার্টিফাইড করে। ঠিক আছে, একটু গুগলে সার্চ করো IEEEটা। এখন খেয়াল করো, এই যে ব্লুটুথ, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কি বলা হয়, পিকোনেট বলে। হ্যাঁ, ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কি বলা হয়, পিকোনেট বলা হয়। আবার খেয়াল করো, এই যে দেখো দুটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এই দুটি পিকোনেটকে একসাথে কি বলা হয়, স্ক্যাটার নেট। ঘটনাটা বুঝছো, ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি হয় তাকে কি বলা হয়, পিকোনেট। আবার পাশাপাশি দুইটা পিকোনেট যদি একটা কমন ডিভাইসের মাধ্যমে কানেক্ট হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে স্ক্যাটার নেট। ঠিক আছে, এই হচ্ছে ব্লুটুথের কাজ। এবার দেখো ব্লুটুথের ব্যবহার তোমরা একটু বাসায় পড়বা, এগুলো তোমরা জানো। এই যে ব্লুটুথের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, এইগুলার ভাই এইগুলা পড়ায় কি তোমরা কি চাও আমি ক্লাসটা অনেক লেংদি করি? করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এখানে দেখো এই যে অনেকের এইখানে ইয়ে দেওয়া আছে, তোমার হচ্ছে চার্ট দেওয়া আছে, হ্যাঁ, যাতে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে, হাব, সুইচ, রাউটার, এদের সবার একই। হ্যাঁ, দেখো টোকেন রিং একই, ল্যান। মূলত এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কি, এই যে ওয়াইফাই, ব্লুটুথ আর ওয়াইম্যাক্স। হ্যাঁ, এই তিনটা সব থেকে বেশি আসে। ঠিক আছে, এই তিনটাই তোমাদের বইয়ে আছে। দেখো ব্লুটুথ পরে গেলে তাহলে এরপরে কি আসে, ওয়াইফাই। ওয়াইফাই এর ফুল মিনিং কি দেখো, ওয়্যারলেস ফিডেলিটি। যারা যারা বাসায় ওয়াইফাই ইউজ করো কিন্তু ওয়াইফাই এর ফুল মিনিং এতদিন জানতা না বা কোনোদিন গুগলে সার্চ করে দেখো নাই, তারা সবাই নিজ দায়িত্বে আমার নামে গালে একটা করে চড় মেরে দাও। হ্যাঁ, তুই জানতি ওয়াইফাই এর ফুল মিনিং? আরে রাজ ভালো ছেলে, বুঝছো, বাধ্যগত ছেলে। আমি খেলে ওর দিক তাকাইছি, ও ঠাস করে একটা বসিয়ে দিয়েছে নিজের গালে। ও জানতো না ওয়াইফাই এর ফুল মিনিং। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ওয়াইফাই শব্দটি ওয়াইফাই অ্যালায়েন্স নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক। এটা বানাইছে যে ওয়াইফাই অ্যালায়েন্স কোম্পানি। কি বলছে, কম্পিউটার বা ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াইফাই। এখন দেখো ওয়াইফাই হলো, এই যে ওয়াইফাই এর প্রযুক্তিগত, ওয়াইফাই এর প্রযুক্তি হচ্ছে IEEE 802.11। ঠিক আছে, এই যে কই হলো। এবার দেখো কোথায় লেখা আছে, এই দেখো ওয়াইফাই কি করে, ওয়াইফাই হচ্ছে ল্যান নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করে। ল্যান এর ফুল মিনিং কি, ল্যান এর ফুল মিনিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে হচ্ছে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কি বলছে দেখো, ইন্টারনেট, এই যে দেখো ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ওয়াইফাই নেটওয়ার্ক যুক্ত এলাকাকে হটস্পট বলা হয়।
হটস্পট কাকে বলে? এই যে ওয়াইফাই যত ধরো বলে না আপনার ফোনের হটস্পট অন করেন, মানে এই যে আমার ফোনটা যখন আমি হটস্পট অপশনটা অন করি তখন এর যে নির্দিষ্ট কাভারেজ এরিয়া, এই এরিয়া জুড়ে ও ইন্টারনেট সাপ্লাই করতে থাকে, ঠিক আছে? তার মানে হটস্পট হচ্ছে একটা এরিয়া। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, এর ডেটা কমিউনিকেশনের গতি খুবই কম এবং সিকিউরিটি ব্যবস্থাও খুব দুর্বল হয়। মানে তোমরা এই যে যখন তখন যাত্রা হটস্পট যে চালাও, তোমরা কি জানো সে যদি সামান্য একটু প্রোগ্রামিং জেনে থাকে তোমার মোবাইলের যে কোনো ডেটা এসে অ্যাক্সেস নিতে পারে। এর একটা ভিকটিম আমি হয়েছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম না এর আগে, না তোমাদেরকে বলি নাই, আমি জাগরণ ব্যাচে বলতেছিলাম আগের দিন সাইবার সিকিউরিটি পড়াইতেছে। শোনো আমি বলি, আমার একটা বড় ভাই ছিল, মানে আমার ভার্সিটি আমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, আমি ছিলাম 7 ব্যাচ, উনি 6 ব্যাচের, হ্যাঁ ইমিডিয়েট সিনিয়র ব্যাচ। তো ভাই একদিন আমার বাসায় আসছে, আসার পরে হচ্ছে উনি আবার প্রোগ্রামিং লেভেলের বস ছিল, আমরা তারা বস মানতাম, এমনকি আমাদের অনেক সিনিয়রও ভাইয়ের কাছ থেকে হচ্ছে প্রোগ্রামিং শিখতাম আমরা। তো ভাইয়া আসছে, আসার পর উনি ফোনটা নিয়ে কি করছে, উনি হচ্ছে আমার বলছে সানি তোর ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন, আমি আবার কি পাসওয়ার্ডটা মুখে বলছি, বললে ভাইয়া হচ্ছে পাসওয়ার্ডটা তুলে লগ ইন করছে। আবার এখন তো না বললেও কিছু যায় আসে না, এখন এগুলো সবই হচ্ছে এই যে ওয়াইফাই শেয়ারিং, এই যে কিউআর কোড ওপেন করলে এখানে সব দেখা যায়। তো খেয়াল করো তো ভাই যে ওয়াইফাই পাসওয়ার্ডটা চানছে, তো উনি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কি করছে, উনি হচ্ছে আমার ল্যাপটপের ওয়েব ক্যামেরাটা হ্যাক করছে। তো গরম পড়তেছে না, তা আর তখন তো আমি গরিব ছিলাম, এখনো গরিব, বাসায় এসি নাই। তো হচ্ছে এবার আমি হাফ প্যান্ট পইরা খালি গায়ে টেবিলের উপরে পা দিয়া শুয়া ল্যাপটপটারে বুকের উপরে রাইখা আমি ফোন চালাইতেছি। হুট করে দিই ভাই আমার মেসেঞ্জারে কল দিছে, দিলে আমি ফোন দিয়ে রিসিভ করছি, অডিও কল। এখন অডিও কলের ভিতরে কথা বলতেছি, ভাইয়া হঠাৎ করে বলে কিরে তুই এমনি জায়গায় বসে আসছিস কেন? আমি ফার্স্ট অবাক, কিরে আমি জায়গায়, আমি ভাই আপনি কেমনে বুঝলেন? মনে করছি এটা গেস করে বলছে হয়তো, শুয়ে আছি। পরে বললে কি বাসার মধ্যে তুই কেমন খালি গায়ে হাফ প্যান্ট করে থাকস? তখন আমি আরো লাভ দিয়ে উঠলাম, আরে কেমনে কি? পরে উঠে আগে তো একটা টি শার্ট পরলাম। তারপরে এবার আমি খুঁজতেছি কি কি কি, এর ভিতরে এই মাথায় আসছে আমার, হুট করে আমি ল্যাপটপের ক্যামেরাটারে হাত দিয়ে চেপে ধরছি ল্যাপটপে। তখন তখন ভাই হাইসা দিছে, ভাই কি রে ক্যামেরা বন্ধ করলি কেন? হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে নাইনের জাগরণ, এই নাইনের জাগরণ কইতেছি, এই ক্লাস 9-এর যে বইটা আছে ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল টেকনোলজি, এই সাবজেক্টটা যখন আসলো তখন আমি এটা পড়তে যে একটু বেশি ইফোর্ট দেওয়া লাগতেছে। তো ফার্স্ট স্যার দেখে বলতেছে দেখেন আপনার তো অনেক ব্যস্ততা আছে, তা আপনি হচ্ছে এটা না পড়ান, এটার জন্য আমরা অন্য কাউকে হায়ার করি। তো তখন আমি বলছি না স্যার, এটা তো অনেক নতুন কিছু দিচ্ছে, পড়তে অনেক ভালো লাগতেছে, বাচ্চাদের শেখানোর অনেক কিছু আছে। তো ওইখানে সাইবার সিকিউরিটি একটা অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, ওইখানে এই জিনিসগুলো ওদেরকে পড়াইতেছিলাম। তো এই পাসওয়ার্ড বা ছোট ছোট এই যার তার হটস্পট ভাই দেন, ভাই যদি একটু চালাক হয় তাহলে এই যে আমি অনেক সময় রাজের অনেকের নাম জানি, রাজ তো জানে না যে ও আসলে আমার হটস্পট ইউজ করেছিল, তখন আমি অ্যাক্সেস নিয়েছিলাম। আমি কি রাজের ফোন ধরি না রাজের মেসেজ দেখি, কিন্তু আমি কিন্তু জানি রাজের কোথায় কোথায় কে কে আছে। আরে বলে দিলি তো ওরাও শুনে ফেলবে না, দেখো না থাক, ঠিক আছে ওকে। ঠিক আছে এবার আসো, কি বলছে দেখো ওয়াইফাই এর বৈশিষ্ট্য বা সুবিধা। কি বলছে, সাধারণভাবে এর ওয়াইফাই এর কাভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। উন্নত রাউটার ও নেটের কারণে এর কাভারেজ বিস্তৃতি পরিসরেও পাওয়া সম্ভব, মানে এটা রাউটারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এর ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps থেকে 50 Gbps, ওমা এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 50 Gbps, ওয়াইফাই ল্যানের চেয়ে সস্তা। আর ওয়াইফাই ল্যানের সাথে সংযুক্ত হওয়ার জন্য কম্পিউটারকে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস দেয়। আচ্ছা এই সুবিধা অসুবিধাগুলো এইগুলো ভাই আমি পড়াবো না, হ্যাঁ এই ব্যবহার এগুলো তোমরা পড়ো, ওয়াইফাই ব্যবহার তোমরা জানো। হ্যাঁ এই যে দেখো ওয়াইফাই এর জনককে, ওয়াইফাই এর জনকের নাম হচ্ছে ভিক্টর ভিক হেইস। 1941 সালের 3 জুলাই এ ডাচ কম্পিউটার, এ ডাচ কম্পিউটার বিজ্ঞানী ডেলফোর্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজির ফেলো থাকা অবস্থায় IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ এই যে ল্যান, ওয়্যারলেস ল্যানটাও উনি তৈরি করে, প্রযুক্তি ওয়াইফাই আবিষ্কার করেন। তার রচিত বিখ্যাত বই দি ইনোভেশন অফ জার্নি অফ ওয়াইফাই, ঠিক আছে। কখন কি বানায় রাখছে, এরা কি কাজ করছে। হ্যাঁ এই যে ওয়াইফাই এর সাথে নেটওয়ার্ক, এটা পড়বা, এগুলো পড়ো একটু ভাই। হ্যাঁ এইবার দেখো কি বলছে এখানে, দেখো ওয়্যারলেস অ্যাক্সেসটা, দেখো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা সংক্ষেপে অ্যাক্সেস পয়েন্ট হলো এমন একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটি তারযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসটির নেটওয়ার্ক কানেকশনের সাথে তার বিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করে। তার মানে দেখো ওই যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টটা হচ্ছে কি রাউটার, এই ওয়্যারলেস যে অ্যাক্সেস পয়েন্ট এটাই হচ্ছে রাউটার। তার মানে কি বলছে দেখো এখানে ঘটনাটা বুঝো, এটা হচ্ছে এমন একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটি
তারযুক্ত নেটওয়ার্ক সংযুক্ত ডিভাইসটির সাহায্যে। মানে তারযুক্ত ডিভাইসটা যখন আমরা রাউটারে লাগাই না, তখন রাউটারটার কাজ কি, এই ডিভাইসটার কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করা। মানে ওই যে রাউটারের সাথে আমাদের ফোনটাকে যে কানেক্ট করে, ঠিক আছে, সেই কাজ জিনিসটাই হচ্ছে কি এই যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে, এরপরে দেখো এই যে ওয়াইফাই হটস্পট হলো অ্যাক্সেসেবল ওয়্যারলেস নেটওয়ার্কের সাপোর্ট সমৃদ্ধ কোনো একটি এলাকা যেখান থেকে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, এবার দেখো ওয়াইফাই জোন, হ্যাঁ ওয়াইফাই এরিয়া বোঝায়, ঠিক আছে, এটা তোমরা পড়লেই বুঝবা, সহজ জিনিস, সহজ জিনিস। এবার কি বলছে দেখো, এবার আসো ওয়াই ম্যাক্স দেখো ওয়াই ম্যাক্স প্রযুক্তি কি হলো বর্তমানে সবচেয়ে সর্বাধুনিক উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন অবস্থায় 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ইউজ করায়। আর এটা সবথেকে একটা বড় ব্যবহার হচ্ছে ওয়াকি টকি। এই ওয়াকি টকির কানেকশন না, এতে অনেক এরিয়া জুড়ে ওয়াকি টকির কানেকশন দিতে হয়। এই ওয়াকি টকি অনেক এরিয়া জুড়ে দেওয়া লাগে, এটার মূল কারণ হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, এরপরে দেখো ওয়াইম্যাক্সের পূর্ণ অর্থ কি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এন্ড এই শব্দটা মনে রাখতে যাদের যাদের কষ্ট হবে, ইন্টারঅপারেবিলিটি, তারা বুঝবা তোমরা এখন ইন্টারমিডিয়েটে পড়তেছো, তো ইন্টারমিডিয়েটে পড়লে ইন্টার ও প্যারা, হ্যাঁ ইন্টার ও প্যারা নেওয়ার অ্যাবিলিটি যার আছে, ইন্টার ও প্যারা নেওয়ার অ্যাবিলিটি যার আছে সেই ভালো করতে পারবা। ইন্টারমিডিয়েটে প্যারা নেওয়ার অ্যাবিলিটি যার আছে সেই ভালো করতে পারবা, এই হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। ঠিক আছে, এটি প্রচলিত ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে। এই যে দেখো এইটা হচ্ছে কি থাকে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা হচ্ছে শহর ভিত্তিক নেটওয়ার্ক, যার সর্বোচ্চ কাভারেজ এরিয়া হচ্ছে একটা বিভাগীয় শহর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ম্যান নেটওয়ার্ক। এখন খেয়াল করো, ওয়াইম্যাক্স পদ্ধতির প্রধান দুইটি অংশ রয়েছে, কয়টা, দুইটি। একটা হচ্ছে বেজ স্টেশন আর একটা ওয়াইম্যাক্স রিসিভার। বেজ স্টেশনটা কি, ইনডোর ডিভাইস ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। বেজ স্টেশনগুলো একটি ওয়াইম্যাক্স হাবের সাথে যুক্ত থেকে নেটওয়ার্ক তৈরি করে এবং ইন্টারনেট সার্ভিস দেয়। প্রতিটি বেজ স্টেশনের কাভারেজ এরিয়া 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ওয়াইম্যাক্স রিসিভারকে এর সঙ্গে একটি অ্যান্টেনা থাকে এবং একে কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিতে হয়। এটি ওয়্যারলেস নেটওয়ার্ক কাভারেজ এরিয়া 10 থেকে 60 কিলোমিটার হয়ে থাকে। খুব অল্প সংখ্যক টাওয়ার স্থাপন করে বহুদূর পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব। দেখো ওই যে হয় না, চলমান ট্রেনে ফ্রি ওয়াইফাই দেয়, তারপর প্লেনে ফ্রি ওয়াইফাই দেয়, কেমনে, হাউ? প্লেনের হিসাব আবার আলাদা, ট্রেনেরটা আমি হিসাব করেছি। চলমান ট্রেনে কেমন ওয়াইফাই দেয়, বাসে কেমন ওয়াইফাই দেয়, এই ওয়াইম্যাক্স ইউজ করে। বাসে একটা এই ওয়াইম্যাক্স রিসিভার থাকে, হ্যাঁ, ওর কাভারেজ এরিয়াও 10 থেকে 60 কিলোমিটার। ওই ওয়াইম্যাক্স রিসিভার আবার বেজ স্টেশনের সাথে থাকে। বেজ স্টেশনটা দেখা গেল 50 থেকে 80 কিলোমিটার পর আছে, এক টাওয়ার ছাড়ে আরেক টাওয়ার ধরে, আরেক টাওয়ার ছাড়ে আরেক টাওয়ার ধরে, এইভাবে একটা রিলেশন তাদের মধ্যে থাকে। এই রিলেশনের ভিতর রাখতে রাখতেই তারা এই জায়গায় চলে যায়। ঠিক আছে, এরপরে দেখো ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য শোনা, এরা পড়বি তোরা, ওয়াইম্যাক্স এর প্রাপ্ত সার্ভিস সমূহ তোরা পড়বি, এইগুলা মূল ইস্যু না। আর এই যে তিনটার একসাথে তুলনা, এই চারটা পড়লে আর কিছু লাগবে না। হ্যাঁ, নিজে দেখো, এই মারবো কিন্তু, নিজে পড়ো, হ্যাঁ নিজে পড়ো, এইটা পড়লে আর কিছু লাগবে না। তুমি দেখো এক নজরে এইটার ভিতরে সব দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখো এদের ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, হ্যাঁ ওদের স্ট্যান্ডার্ড, ফ্রিকোয়েন্সি, স্পিড, রেঞ্জ বা দূরত্ব দেখো কি কি দেওয়া আছে। ওদের রেঞ্জ বা দূরত্ব, ট্রান্সমিশন মোড, ব্যয়, ব্যবহার, নেটওয়ার্ক টাইপ, সুবিধা অসুবিধা, লাইসেন্স, সব লেখা আছে। এইটি পড়লে আর তোমার কিছু লাগবে না, এই পর্যন্ত পড়লে তোমার আর কিছু লাগবে না। ঠিক আছে, এবার অসুবিধাটা পড়বা। ঠিক আছে, এই পর্যন্ত পড়লে মনে করো যে তোমার এটা কাপছাপ। ঠিক আছে, আর 10 মিনিট সর্বোচ্চ, কৃষ্ণা, আর 10 মিনিট সর্বোচ্চ। ঠিক আছে, এবার আসো, এবার দেখো, এবার একটা একটা সহজ কিন্তু ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো এই যে মোবাইল যোগাযোগ। ঠিক আছে, এই তুই দাগ হচ্ছিস কেন? এই যে দেখো মোবাইল যোগাযোগটা দেখো, মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশনসটা কি।
একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইস, একটা ধর দুইটাই চলন বা একটা চলন আর একটা স্থির এমন ডিভাইসের মধ্যে ডেটা তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন সিস্টেম বলে। যেমন ধরো আমাদের বলে না মোবাইল কোড, হ্যাঁ মোবাইল কোড বলে না, মোবাইল মানে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মুভএবল, ঠিক আছে, যেটাকে চলমান রানিং অবস্থায়। মোবাইল কোড কি, মোবাইল কোড যেখানে সেখানে বসতে পারে, ম্যাজিস্ট্রেট যেখানে বসবে চেয়ার নিয়ে বসবে সেটাই একটা কোড হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি, ধরো দুইটা ডিভাইসই চলমান থাকতে পারে বা একটা স্থির একটা চলমান থাকতে পারে, এরকম দুইটা জিনিসের ভিতরে যখন যে কমিউনিকেশন হবে তাকে আমরা মোবাইল বলবো। টেলিফোন আর মোবাইলের ভিতরে পার্থক্য কি, টেলিফোনটা তো স্থির একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকা লাগে, ও তো তার থেকে সরাইলে কাজ করে না, কিন্তু মোবাইল যেখানে খুঁজি সেখানে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে মোবাইল আর এটার ভিতরে কাজ। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো এই যে দেখো এইখানে এই জিনিসটা গুলো তোমরা একটু রিডিং পড়ো আর কি। হ্যাঁ এখানে দুইটা সংজ্ঞা আছে, হ্যাঁ আমি একটু দেখাবো। দেখো এই যে দেখো সেল, হ্যাঁ দেখো এখানে কি বলছে, প্রত্যেক ক্যারিয়ারের নেটওয়ার্ক কাভারেজ এরিয়াকে ছোট ছোট অংশ বা স্প্যানে বিভক্ত করে, যাকে বলা হয় কি সেল। হ্যাঁ সেল ফোন বলে না, ওই যে যখন নির্দিষ্ট কাভারেজ এরিয়ার ভিতরে যে মোবাইলগুলো থাকে ওইগুলাকে কি বলা হয়, সেল ফোন বলা হয়। কি বলছে দেখো, মোবাইল কমিউনিকেশন স্থাপিত এক একটি ফিক্সড ল্যান্ড বা বেজ স্টেশনই হলো সেল, যেটি মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক কাভারেজ প্রদান করে। এগুলোকে সেল সাইট বলা হয়, সেল সাইট বলে। আবার এর প্রদত্ত নেটওয়ার্ক কাভারেজকে সেল নেটওয়ার্ক বলে। হ্যাঁ সেল সাইট আর সেল কাভার। এখন দেখো কই গেল এই 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 এইটুকু এইটুকু তোমাদের অতটা পড়া লাগবে না। এই যে খেয়াল করো এখানে একটা জিনিস দেখো, হ্যাঁ এখানে একটা সংজ্ঞা আছে হ্যান্ড অফ। কি বলছে দেখো, চলাচলের সময় মোবাইল ফোনটি একটি বেজ স্টেশন থেকে যত দূরে যেতে থাকে ততই সেলের সিগন্যালটি ক্ষীণ হতে থাকে। নির্দিষ্ট সেলের সীমানার যত কাছাকাছি যাওয়া যায় এর পার্শ্ববর্তী সেলটির সিগন্যাল জোরালো হতে থাকে। এভাবে একটি নির্দিষ্ট বিন্দুতে মোবাইল ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে এক সেল নেটওয়ার্কে সংযুক্তি ত্যাগ করে অন্য সেল নেটওয়ার্কে সংযুক্ত হয়, একে হ্যান্ড অফ বলা হয়। এই যে দেখো কি বলে, দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে জায়গায় মোবাইল ইউটিলিটি স্বয়ংক্রিয়ভাবে এক সেল নেটওয়ার্ক থেকে সংযুক্তি থেকে ত্যাগ করে অন্য সেল নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যায়। এই সময়টাকে কি বলা হয়, হ্যান্ড অফ। মানে কি দেখো, ধরো একটা টাওয়ার আছে, এই টাওয়ারের সাথে আমার মোবাইলটা কানেক্টেড, এখন এই টাওয়ারের লিমিট মনে করে এই পর্যন্ত, তখন এ যখন দূরে যাইতে যাইতে এর আস্তে আস্তে কি এই টাওয়ারের সাথে কানেক্টিভিটি কমতে থাকবে, নেটওয়ার্ক কমতে থাকবে, যখন ও এর বিন্দুটা ক্রস করে আর একটা নেটওয়ার্কে ঢুকবে, ঠিক যে বিন্দুটাই এই যে এই টাওয়ারের এই বেজ স্টেশনের কানেকশন ছেড়ে আর একটা বেজ স্টেশনের কানেকশনটা ধরবে, ওই সময় যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় হ্যান্ড অফ। হ্যাঁ কে বললি আরো 22 বাকি আছে বেটা, পড় বেটা। কি বলছে দেখো, স্বয়ংক্রিয় এই ব্যবস্থা মোবাইল ইউনিটে বজায় থাকার কারণে মোবাইল ইউনিটের শক্তি ব্যয় গড় সর্বদা সমান থাকে। ফোন সেল সাইট থেকে ক্ষীণ সিগন্যাল পেতে থাকলে মোবাইলের নেটওয়ার্ক অ্যাক্সেস বেশি শক্তি ব্যয় করতে হয়। মানে যখন নেটওয়ার্ক কম পায় তখন মোবাইলের কি একটু বেশি শক্তি, এই জন্য কম নেটওয়ার্কে যদি কেউ ইন্টারনেট চালাও তার মোবাইল ফোন গরম হবে, দ্রুত চার্জ যাবে, ঠিক আছে, এটা একটা কারণ। কি বলছে দেখো, সৃজনশীল প্রশ্নের টিপস দেখো, মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়ে থাকে, ঠিক আছে, এটা একটু পড়ো। মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ত্রিভুজ বা চতুর্ভুজাকৃতির হলেও সেক্ষেত্রে সেলগুলো পাশাপাশি বসালে এর কিছু অংশ নেটওয়ার্কের বাইরে থেকে যায়। কেবলমাত্র সেলের আকৃতি ষড়ভুজ হলেই তা সম্পূর্ণ সেল এরিয়াকে কাভার করতে পারে, বিধায় মোবাইল ফোনের সেল নেটওয়ার্ককে ষড়ভুজাকৃতির হয়ে থাকে। মোবাইলের নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজি হলো সেলুলার বা স্টার টপোলজি। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের টপোলজি, সবার লাস্টের দিকে পড়াবো এটা, হ্যাঁ লাস্টেই আছে। এই মোবাইল ফোনের সুবিধা, এই যে এইখান থেকে দুই একটা টপিক একটু পড়াবো আমি। হ্যাঁ দেখো জিএসএম, এই যে যেগুলো এতক্ষণ ধরে যার জন্য আসতেছিলাম, জিএসএম এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। হ্যাঁ হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। একে দ্বিতীয় প্রজন্মের কি সেকেন্ড জেনারেশন 2G সেকেন্ড জেনারেশন দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেমে হিসেবে বিবেচনা করা হয়। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন। স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস এসএমএস,
হ্যাঁ, শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস এর ফুল মিনিং কি? শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএসএম পৃথকীকৃত, মানে জিএসএম এর অবদান এটা হয়েছে। সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়। এর সর্বোচ্চ দূরত্ব কত? 35 কিলোমিটার জিএসএম। এবার দেখো সিডিএমএ। সিডিএম এর ফুল মিনিং কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটি একটি চ্যানেল অ্যাক্সেস মেথড যা বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তি দ্বারা বাস্তবায়িত হয়ে থাকে। ঠিক আছে, এই সিডিএমএ আবার জিএসএম এর থেকে স্ট্রং। কি বলছে দেখো, সিডিএমএ প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা অ্যাপ্লিকেশন অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়। সে দেখো এই যে ভয়েস, হ্যাঁ, কথা এবং ডেটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এবার দেখো সিডিএমএ তে এখন 2G ও 3G উভয় প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সিডিএমএ পদ্ধতিতে বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো ক্যারিয়ারে বিভক্ত করা হয়, যা 1.25 মেগাহার্টজ প্রশস্ত। প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা কোড দেওয়া হয় এবং এই কোড পুরো ক্যারিয়ারের মধ্যে বিস্তৃত হয়। এখানে খেয়াল করো, এই যে রোমিং, রোমিং শব্দটা কি দেখো, যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়। ধরো তুমি বাংলাদেশের সিম দিয়ে তুমি ইন্ডিয়ায় যেও চালাইতেছো, তুমি ধরো বাংলাদেশের সীমানা শেষ, সীমানা পারে তুমি মনে করো মালয়েশিয়াতে যেও বাংলাদেশি সিম চালাচ্ছ। কারণ কি, তোমার ওই দেশের সিম কোম্পানির সাথে, ধরো তুমি বাংলাদেশের গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল যে কোনো একটা সিম চালাচ্ছ, ওই দেশের যে কোনো একটা সিমের সাথে এই দেশের সিম কোম্পানির একটা চুক্তি হয়েছে, হইলে তখন তুমি যে এই সিমটাকে ওই দেশে যে নেটওয়ার্ক পাবা, তাদের টাওয়ার থেকে তুমি অ্যাক্সেস নিতে পারবা, সেটাই হচ্ছে রোমিং আর কি। হ্যাঁ, এবার দেখো, এই যে দেখো এইখানে যে কাজটা আছে, সব থেকে বড় যে কাজ, এই যে 5টা জেনারেশন, হ্যাঁ, এই 5টা জেনারেশনটাকে তোমাদেরকে খুঁটিনাটি পড়তে হবে। হ্যাঁ, খুঁটিনাটি আমি পড়াবো না, তোমাদেরকে পড়তে হবে। এই 5টা জেনারেশনের কি কি পড়তে হবে দেখো। আবিষ্কার, সর্বপ্রথম কি পড়তে হবে? কি? আবিষ্কার। হ্যাঁ, যে কোন জেনারেশনে কি আবিষ্কার হয়েছে এটা তোমাদের জানতে হবে। 5টা জেনারেশনে, কোন জেনারেশনে ভিডিও কল শুরু হয়েছে, কোন জেনারেশনে এসএমএস সার্ভিস চালু হয়েছে, কোন জেনারেশনে কি হয়েছে, এইটি হচ্ছে কথা। এর সর্বপ্রথম কি? আবিষ্কার। সর্বপ্রথম কাজ কি? আবিষ্কার। দ্বিতীয়তটা হচ্ছে সাল। দ্বিতীয়টা হচ্ছে কি? সাল। কত সাল থেকে কত সাল এর বিস্তৃতি ছিল। তারপরে হচ্ছে বৈশিষ্ট্য। তারপরে তোমার এদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। হ্যাঁ, যে কোন প্রজন্মের কোন বৈশিষ্ট্য কি, আর কি জানতে হবে? সুবিধা অসুবিধা। এই জিনিসগুলো প্রত্যেকটা জেনারেশনে তোমাদের পড়তে হবে। সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা। এখন তোমরা আমাকে বলো, এই যে জিনিস একদম ইজি জিনিস, তুমি দেখো, এই যে ধরো তোমাকে যদি এই যে প্রথম প্রজন্মের সম্পর্কে জানাই, হ্যাঁ, এই যে দেখো প্রথম প্রজন্ম, ঠিক আছে, প্রথম প্রজন্মটা কিভাবে আবিষ্কার হয়েছে? যুক্তরাষ্ট্র সর্বপ্রথম মোটোরোলা ডাইনা টিএসিএস এর ফুল মিনিং কি? টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম নামে হ্যান্ড মোবাইল সেট চালু হয়। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম মোবাইল সেট চালু করে কে? মোটোরোলা। ঠিক আছে, 80-র দশকে প্রথম প্রজন্মের মোবাইল ফোন ছিল সেলুলার নেটওয়ার্ক নির্ভর এবং এগুলো অ্যানালগ সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করতো। 1979 সালে জাপানের এনটিটিসি নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা হয়। তাহলে 1G এর সূচনা হয় কত সালে? 1979। এই যে দেখো 1G কত ছিল? 1979 থেকে 1990 সাল পর্যন্ত, ঠিক আছে, ছিল। এই প্রজন্মে রোমিং ব্যবস্থা সীমিত ছিল, মানে একদমই কম। ঠিক আছে, আর এদের উদাহরণ হচ্ছে এই যে দুইটা। হ্যাঁ, এবার প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য, এই যে প্রথম প্রজন্মে কি কি হইতো। সেমভাবে দ্বিতীয় প্রজন্ম কি? প্রথম প্রজন্মের শেষ হয়তো দ্বিতীয় প্রজন্ম দিয়ে। 1990 সালে জিএসএম এবং সিডিএম স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের সিস্টেম চালু হয়। কারণ দ্বিতীয় প্রজন্ম শুরু হয় কিসের মাধ্যমে? এই জিএসএম আর সিডিএম এ আবিষ্কার হওয়ার কারণে। ঠিক আছে, এটা তৈরি হয়। কি দেখো, মোবাইল সিস্টেম চালু, এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয়, ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়। মানে 1G তে ফোনে কথা বলা যেত না, 2G দিয়ে শুরু হয়। এজন্য এই না, কথা বলা যাইতো, দুষ্টামি করছি। এজন্য এই প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এই প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এই যে দেখো, তাহলে সেকেন্ড জেনারেশনে কি কি আসছে? প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চালু হয়। এগুলো সব 2G তে শুরু হয়। তাহলে গেল, এবার বৈশিষ্ট্যগুলো পড়লা। আসো তুমি 3Gটা কি? 2001 সালে জাপানে এনটিটি ডোকোমো, হ্যাঁ, WCDMA প্রযুক্তি ব্যবহার করে। দেখো সিডিএম এর উপরে আবার WCDMA লাগাইছে। হ্যাঁ, WCDMA এটা কি? এই যে দেখো, এই হচ্ছে সিডিএমএ। হ্যাঁ, আগের জিনিসটা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর ওর সাথে কি করছে? ওয়াইড ব্যান্ডটা যুক্ত করছে। ঠিক আছে, এইটা যুক্ত করা প্রযুক্তি ব্যবহার করে 3G নেটওয়ার্ক চালু করে। এই দশকে 3G প্রযুক্তির মোবাইল টেলিফোনি কমিউনিকেশন প্রোটোকল হাই স্পিড ডাউনলিঙ্ক প্যাকার অ্যাক্সেস, হ্যাঁ, HSDPA, হাই স্পিড। এই ফুল মিনিং গুলা পড়লো।
ফলে তৃতীয় প্রজন্মটি ভাগ হয়ে 3.5G, দেখো এই যে 3.5G হয়েছিল 3G প্লাস বা টার্বো 3G নামেও পরিচিত। টার্বোটা যদিও বাংলাদেশে আসে না, 3.5G আর এটা আসছিল। এটা দেখো এই প্রজন্মে ইন্টারনেট ই কমার্স, এই প্রজন্মে কি করছে দেখো, এই প্রজন্মে ইন্টারনেট ই কমার্স, হ্যাঁ, মোবাইল ব্যাংকিং, এই যে ভিডিও কল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভিডিও কল করার জন্য 3G-তে, হ্যাঁ, তারপর FOM ফ্রিডম অফ মাল্টিপল অ্যাক্সেস ইত্যাদি ব্যবস্থা চালু হয়। এরপর এর বৈশিষ্ট্যগুলো পড়লা, হ্যাঁ, এর বৈশিষ্ট্য পড়লা, এর সুবিধা অসুবিধা পড়লা। এখানে দেখো এটা প্রশ্ন, হ্যাঁ, আসে, হ্যাঁ, যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে ইন্টারনেট ব্রাউজিং কিভাবে সম্ভব, অসুবিধা পড়বা। চতুর্থ প্রজন্মটা কি? চতুর্থ প্রজন্ম 2009 থেকে 2020 সাল। এখানে কি ভালো মানের 3G কভারেজের অভাব থেকেই শুরু হয় চতুর্থ প্রজন্মের প্রযুক্তি নিয়ে গবেষণা। এর গতি কত দেখো, 100 Mbps, ঠিক আছে, ডেটা স্থানান্তরের। এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে 1 Gbps পর্যন্ত হতে পারে, মানে এর ব্যান্ডউইথ সর্বপ্রথম বাড়ছে। 4G-তে প্রযুক্তি LTE, লং টার্ম এভলিউশন, ঠিক আছে, যে কাছাকাছি ডিভাইস আনলে যে ডেটা শেয়ার করে, স্ট্যান্ডার্ডের NFC-র মতো আর কি, হ্যাঁ, স্ট্যান্ডার্ডের কাজ করে থাকে। 4G প্রযুক্তিটির গতি 3G এর চেয়ে 50 গুণ বেশি। মোবাইলের ওয়েব অ্যাক্সেস, ভিডিও কনফারেন্সিং, IP টেলিফোন, দেখো এটা এইখানে কি হয়েছে, মোবাইলের ওয়েব অ্যাক্সেস, ভিডিও কনফারেন্সিং, IP টেলিফোন, 3D টিভি, হাই ডেফিনেশন মোবাইল টিভি, গেমিং সার্ভিসেস ইত্যাদি ক্ষেত্রে এই প্রযুক্তি প্রয়োগ করা হয়। খেয়াল করো, ভিডিও কনফারেন্সিং আর ভিডিও কল ছিল 3G-তে আর ভিডিও কনফারেন্সিং 4G-তে। বৈশিষ্ট্য, পঞ্চম প্রজন্ম যেটা এখনো আছে, 2020 থেকে শুরু হয়ে শেষ নাই, 5G বা পঞ্চম পজিশনে এখন আছে। এইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস অ্যাক্সেস, হ্যাঁ, WWW যে নামটা, এই নামে পরিচিত, ঠিক আছে, এর কোনো শেষ নাই, ঠিক আছে। এটার মাধ্যমে 4K ভিডিও, মানে ভিডিও সাইজ এত উপভোগ করা যায়। এই হচ্ছে 5G এর ঘটনা। আর এই যে চার্টটা, এই যে চার্টটা, হ্যাঁ, এক ঝলকে সব কি, এক ঝলকে সব, এক ঝলকে সব তোমরা এখানে পাওয়া যাবে, ঠিক আছে, যে কোন সালে কে আবিষ্কার করছে, কার ব্যান্ডউইথ কত, এই যে 5টা প্রজন্মের, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল পড়ালেখা, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল পড়ালেখা গেল, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল পড়ালেখা। তাহলে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, এইগুলো তোমরা পড়বা। নেক্সট ক্লাসে নেটওয়ার্ক থেকে আমরা পড়ালেখা শুরু করবো, ঠিক আছে, ওই দিন আমরা বইয়ের PDF টানবো। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, যে স্লাইডে ইনফরমেশন কম থাকে, স্লাইডে কম্পারেটিভলি ইনফরমেশন কম থাকে, বইয়ের PDF-এ বেশি থাকে। তোমরা আমাকে বলো, এই থিওরি চ্যাপ্টারটা তোমরা কি বই পড়তে চাও নাকি স্লাইড পড়তে চাও? তোমাদের এখনের কথার উপরে ভিত্তি করে আমি নেক্সট ক্লাসে দাঁড়াবো। এখন একটু আমার এটা বলো। শেষ শেষ, আর নাই আর নাই, শেষ শেষ। তাই না? হ্যাঁ, PDF দিব এখনই, এই PDFটা আমি দিব। লেকচার ফোন নামে এই PDFটা আমি আপলোড করতেছি, ঠিক আছে, লেকচার ফোন নামে তোমরা পাবা এই চ্যাপ্টারের, এই সেকেন্ড চ্যাপ্টারের লেকচার 4। বই পড়ানোটাই ভালো না? বই, রাইট, ওকে। তাহলে বই নিয়েই দেখা হবে। তোমরা সুস্থ থাকো, একটু রেস্ট নাও। 9টা 20 বাজে, 40 মিনিট পরে সাকিবের ক্লাস আছে। তোমরা হচ্ছে বাংলা ক্লাসের জন্য রেডি থাকো। সুস্থ থাকো, সুন্দর থাকো, আর বেশি করে পানি খেও। আল্লাহ হাফেজ।